আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি মূলত সিএসসি 220 ডাটা স্ট্রাকচার এই কোর্সটার একদম প্রথম ক্লাস যদি বলা হয় সেটা শুরু করব। তবে এখানে কিছু, কিছু ব্যাপার আছে। ব্যাপারগুলো আমি একটু বলি। আমি এই ক্লাসটা ধরে নিলাম যে এর আগে 220 কেউ কিচ্ছু জানে না। আ কিভাবে 220 পড়তে হয়, কিভাবে পড়লে ল্যাবে, থিওরিতে, মিডে, ফাইনালে ভালো করা যায়। এ ব্যাপারে তার কোনো আইডিয়া নাই। হুইচ ইজ ওকে। সো এইজন্য আমি হইতেছে যে একটা ভিডিও বানাইছিলাম যে সিএসসি 220 মিডে কীভাবে ভালো করা যায় সেইটার উপরে। আই হোপ সেটা তোমরা অনেকেই দেখছো। সো আমি আর ওই ভিডিও নিয়ে কথা বলবো না। আমি জাস্ট এইটা বলবো যে আমাদের মিডে এই কয়েকটা টপিক আছে, ঠিক আছে? সো এই কয়েকটা টপিকের মধ্যে আমরা আজকে শুরু করতেছি কোন টপিকটা দিয়ে? 2D ম্যাট্রিক্স। সো 2D ম্যাট্রিক্স ইজ এ পার্ট অফ অ্যারে, ঠিক আছে? 2D ম্যাট্রিক্স বা 2D অ্যারেও আমরা বলে থাকি। সো টাইম কমপ্লেক্সিটি জিনিসটা আমরা শিখবো। বাট আজকে আমাদের ক্লাসের মেইন গোল হইতেছে যে ল্যাব ওয়ানের অ্যাসাইনমেন্টগুলো বোঝা বা ল্যাব ওয়ানের অ্যাসাইনমেন্টগুলোর প্রবলেম কিভাবে আসে সেইটা ল্যাবে কিভাবে সলভ করতে হয়, বা এই প্রবলেমগুলো থেকে আমরা অ্যাকচুয়ালি কী কী শিখতে পারি বা আমাদের লার্নিং আউটকামটা কী, একটা যে ফ্যাকাল্টিরা যে প্রশ্নগুলো বানাইছে বা আমাদেরকে প্রোভাইড করছে এখান থেকে আমরা কী কী শিখতে পারি, এগুলো আমাদেরকে মিড টার্ম বা আমাদের ডিএসএ নলেজকে কীভাবে বাড়াইতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আমি এখানে কথা বলছি। এমন না যে আমি আজকে জাস্ট এখানে প্রবলেম দেখাবো আর সলিউশন করে দেবো, ব্যাপারটা এরকম হবে না। ব্যাপারটা হবে যে আমি প্রত্যেকটা প্রবলেম ইন ডিটেলস এক্সপ্লেন করব, দেন আমি হইতেছে যে ভিএস কোডে কোডটা রান করে দেখাই দিব যে এভাবে এভাবে প্রোগ্রামটা রান করতেছে। সো শুরুতেই আমি একটা কাজ করি, সেটা হইতেছে যে আমি আমাদের যে 6টা অ্যাসাইনমেন্ট আছে সেই 6টা অ্যাসাইনমেন্ট আমি একটু ওপেন করি, ঠিক আছে? সো ল্যাব অ্যাসাইনমেন্ট, আচ্ছা, সো এখানে আছে, হ্যাঁ। এই যে এখানে হইতেছে যে এইটা আমাদের কি, এই প্রবলেমটা হইতেছে যে আমাদের ল্যাব টাস্ক। আচ্ছা, এই প্রবলেমগুলো যে আমি দেখাচ্ছি এইটা কিন্তু আসলে প্রিভিয়াস সেমিস্টারের উপর বেস করে। নরমালি কোয়েশ্চেন খুব একটা চেঞ্জ হয় না। কোয়েশ্চেন চেঞ্জ হইলেও থিংকিংগুলো অ্যাকচুয়ালি এরকমই থাকবে, ঠিক আছে? সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। সো এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাই আমি তো 2D অ্যারে কখনো পড়ি নাই বা আমার অ্যারের বেসিকও খারাপ। আমি সবই বুঝতেছি, বাট এখানে যে প্রত্যেকটা প্রবলেম এখানে দেয়া হয়েছে বা ফ্যাকাল্টিরা যে প্রোভাইড করছে, তার মানে তারা এক্সপেক্ট করতেছে যে তুমি আগের জিনিসগুলো জেনে আসছো। যদি জেনে না থাকো, ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু লার্ন দিস থিওরি, ঠিক আছে? আমি বলে দিব যে এই কনসেপ্টটার জন্য কি টপিক জানা লাগবে, এটা নিয়ে কোনো টেনশন হবে না, ঠিক আছে? সো তাহলে এখানে যে টোটাল 6টা প্রবলেম আছে, 6টা প্রবলেমের মধ্যে আমাদের ল্যাবে ফ্যাকাল্টিরা 2টা প্রবলেম আমাদেরকে দেখায় দেয় নরমালি, আর বাকি 4টা প্রবলেম আমাদেরকে ল্যাব টাস্ক হিসেবে দেয় বা হোমওয়ার্ক হিসেবে দেয়। সো সেগুলো আমরা করব। এগেইন আমি এখানে প্রবলেমগুলো সলভ করছি। তোমরা যদি হুবহু এই প্রবলেমগুলো সলভ করে জমা দাও, মানে প্রিটি সিওর যে তুমি প্ল্যাগারাইজড হবা, অ্যান্ড এক্ষেত্রে আমি দায়ভার নিব না, কারণ আহ, এটা তুমিই করছো আর কি। সো নিজে চিন্তা করবা যে অন্য কোনো অ্যাপ্রোচ আছে কিনা। অবশ্যই প্রত্যেকটা প্রবলেমেরই বিভিন্ন অ্যাপ্রোচ থাকতে পারে, তুমি সেগুলোকেও ফাইন্ড আউট করার চেষ্টা করবা। বাট আমি যে অ্যাপ্রোচগুলো দেখাইতেছি মোটামুটি তুমি বুঝতে পারবা, সেইভাবেই পড়াইতেছি আর কি, ঠিক আছে? আচ্ছা, সো আরেকটা জিনিস অনেকে হইতেছে যে তোমরা জেনে থাকবা যে ল্যাবের কুইজ মার্ক হচ্ছে, সরি, আচ্ছা, সো টোটাল ল্যাবের মার্কস কত? টোটাল ল্যাবের মার্কস হচ্ছে আমাদের 220-তে 25। এর মধ্যে কিছু ভাগ আছে, সেটা হইতেছে 20, এটা স্রেফ হচ্ছে আমার কুইজ মার্ক। মানে এখানে তোমাকে যে 4টা কুইজ নিবে সেই কুইজ থেকে 20 মার্কস আসবে। আর এই 5 মার্কের মধ্যে আবার 2টা ভাগ আছে, সেটা তোমরা হয়তো ট্রিপল ওয়ান থেকেও জানতে পারো যে 2 মার্ক হচ্ছে আমার অ্যাসাইনমেন্টের উপরে, আর 3 মার্ক হচ্ছে আমার ল্যাব ইভ্যালুয়েশনের উপরে। ল্যাব ইভ্যালুয়েশনটা কি? ল্যাব ইভ্যালুয়েশনটা হইতেছে যে ফ্যাকাল্টিরা তোমাদেরকে 2-একটা ল্যাবের কোয়েশ্চেন ওখানে বসে সলভ করতে বলবে। তুমি ওগুলা বসে, বসে সলভ করবা এবং ফ্যাকাল্টি এসে তোমাকে জিজ্ঞাসা করবে যে এটা কিভাবে করলেন, তোমাকে অ্যান্সার করতে হবে। দ্যাটস ইট আরকি। তোমরা হয়তো ট্রিপল ওয়ান থেকে এটা অলরেডি জানো যে 3 মার্ক কিভাবে পাইতে হয়। আর এই 2 মার্কের জন্য কেউ কপি পেস্ট করে বা ChatGPT দিয়ে কপি পেস্ট মেরে পুরা কোর্সে ফেইল হওয়ার কোনো দরকার নাই। বাট এই প্রবলেমগুলো তাইলে কেন দিছে? যাতে করে আমরা মিড ফাইনালে ভালো করতে পারি, অ্যান্ড হইতেছে যে আমরা আমাদের প্রোগ্রামিং নলেজ বা লুপ, মানে 2D অ্যারের মেইন বিষয়টাই হইতেছে যে আমাকে প্যাটার্ন ফাইন্ড করতে হবে এবং লুপের ব্যাপারটা ভালো করে বুঝতে হবে এবং অ্যারে ম্যানিপুলেশনগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। দ্যাটস দ্য গেম আরকি আজকের ল্যাবের, ঠিক আছে? সো আই হোপ ইনিশিয়াল কথাবার্তাগুলো হয়ে গেছে। এখন আমি তাইলে প্রবলেমের ভিতরে জাম্প করি যে প্রবলেমগুলো আসলে কিভাবে দিছে। সো আমি আগে 6টা প্রবলেমের সাথে একটু পরিচয় করাবো, তারপরে একটা, একটা করে সলভ করাবো। প্রথম প্রবলেমটা অ্যাকচুয়ালি আমাদের এই প্রবলেমকে বলা হচ্ছে জিগজ্যাগ ওয়াক। সো এটা আমরা সলভ করব।
2 নম্বর যে প্রবলেমটা আছে, 2 নম্বর প্রবলেমটা হইতেছে যে এটাকে হচ্ছে যে সাম ডিফারেন্স প্রবলেম বলে। সো এটা কিভাবে এটা কলাম ওয়াইজ কিভাবে সামগুলো ডিফারেন্স আছে দুইটা কলামের মিক্সচারে, সেটা আমরা দেখার চেষ্টা করব। এটা হচ্ছে 2 নম্বর ল্যাব টাস্ক। এরপরে হইতেছে আমার ল্যাব অ্যাসাইনমেন্ট 1। এখানে আসলে আছে হইতেছে যে একটা মানে তোমার বন্ধুর বেঞ্চ কততম উইকে যে চেঞ্জ হবে, রোটেশন হবে। সো কাইন্ড অফ এই টাইপের একটা প্রবলেম, আমরা এটাও দেখার চেষ্টা করব। অ্যান্ড 3 নম্বর যে প্রবলেম সেটা হইতেছে যে গ্রুপিং কিভাবে করে, একটা 2D ম্যাট্রিক্সের মধ্যেও যে মানে বক্স বানানো যায় সেই প্রবলেম স্ট্রাকচারটা আমরা বোঝার চেষ্টা করব। সো এটাও আসলে একটা নতুন কনসেপ্ট, পরীক্ষায় আমাদের এই ধরনের কনসেপ্ট দিতেই পারে যে একটা 2D ম্যাট্রিক্স বা একটা ম্যাট্রিক্সের ভিতরে আবার কীভাবে ম্যাট্রিক্স ফাইন্ড আউট করা যায় 2টা 4টা করে, সেটা এই প্রবলেম থেকে তুমি বুঝতে পারবা। আচ্ছা, এরপরে হইতেছে যে গেম অ্যারেনা। সো এটা আসলে খুবই সহজ একটা প্রবলেম, যে জাস্ট আমাদেরকে লেফট রাইট রোটেশন বা নেইবারহুড, মানে এই প্রবলেমের মেন একটা হইতেছে যে নেইবারহুড ট্রাভার্সাল প্রবলেম। সো তোমরা এই যে নামগুলো যে বলতেছি না, এই নামগুলো দিয়ে তোমরা যদি গুগলে সার্চ করো তাহলে তোমরা লিড কোড অথবা গিক্স ফর গিক্সেও এই ধরনের প্রবলেমগুলো খুঁজে পাবে আর কি, ঠিক আছে? বা বাউন্ডারি চেকিং প্রবলেমও বলে। সো 2D এর মধ্যে এই কনসেপ্টগুলো অ্যাকচুয়ালি জানা থাকলে 2D এর রিলেটেড বা এই কনসেপ্টের আশেপাশে কোনো প্রবলেম যদি তোমাকে আমি বানাই দেই, তুমি খুব ভালোভাবে এগুলা সলভ করে আসতে পারবে এক্সামে, ঠিক আছে? আর লাস্টলি একটা অনেক বড় প্রবলেম আছে যেটা আসলে বলা হচ্ছে রোটেড সিক্রেট। এই প্রবলেমটার জন্য আমি আগেই বলে রাখতেছি, এত বড় প্রবলেম পরীক্ষায় যদি দেয় আমাদের, তাইলে হইতেছে যে আমরা এত সময় অ্যাকচুয়ালি পরীক্ষায় দিবা না। এই প্রবলেমটা অনেক বড় এবং এখানে আসলে 2টা মেথড রান করে সলভ করতে হয়। এই ইনার রোটেশনের জন্য একটা মেথড রান করতে হবে, আউটার রোটেশনের জন্য আরেকটা মেথড রান করতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রবলেম দেখে বা আমার কথাবার্তা শুনে যারা এখন পর্যন্ত ভয় পেয়ে গেছে যে ভাই এগুলো আমি কেমনে করবো, মানে আমি তো কিছু বুঝতেছি না, ওয়েট, মানে এখনই ঘাবড়ানোর কিছু নাই। 220, আমি আগেই বলছি 220 এমন একটা কোর্স, তুমি চাইলে এটাকে অনেক কঠিন হিসেবে চিন্তা করতে পারো, তুমি চাইলে এটাকে সহজভাবে একটার পর একটা সলভ করতে করতে আগাইতে পারো, ঠিক আছে? সো এত বড় প্রবলেম কেন পরীক্ষা দিবে না, কারণ এটা সলিউশনটা এরকম বড় হইতে পারে। সো এই প্রবলেমটা অ্যাকচুয়ালি 2টা প্রবলেমের মিক্সচার আর কি, ঠিক আছে? সো আমরা দেখবো যে এই ধরনের প্রবলেমগুলোও কীভাবে সলভ করা যায়। সো দ্যাটস আজকের ক্লাসের আসলে বলতে পারো তুমি সূচিপত্র আর কি, ঠিক আছে? সো এখন পর্যন্ত আমি যা যা বললাম এইটার উপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা করতে পারো। দেন আমি কোয়েশ্চেনের উত্তর দেওয়ার পরে আমি অ্যাকচুয়ালি প্রবলেম সলভিংগুলো শুরু করব, যে ভাই আমি এটা জানি না বা এনি কোয়েশ্চেন, ঠিক আছে? সো দ্যাট শুরু করার পরে যাতে করে আমি কোনো কোয়েশ্চেন মিস না করি, হ্যাঁ? সো তোমরা যে কোনো কোয়েশ্চেন করতে পারো আমাকে। আচ্ছা, তো তাহলে এখানে দেখো, সেটা হইতেছে যে ফার্স্ট প্রবলেম। আচ্ছা, ফার্স্ট প্রবলেমের আগে আহ, তোমাদের ল্যাব শিটে এরকম একটা প্রবলেম পাবা। এটা হইতেছে ল্যাব অ্যাসাইনমেন্ট 1, মানে ল্যাব টাস্ক 1 আর কি। সো এখানে কি বলছে, আমরা একটু প্রথমে প্রবলেমটা পড়ার চেষ্টা করি। একটা জিনিস 2D এর প্রবলেম সলভ করার জন্য মাথায় রাখা লাগবে। কেন 2D এর প্রবলেম সলভিং কথা বলছি, কারণ আমাদের মিড টার্ম এক্সামে 10 মার্কের একটা কোশ্চেন দিবে, স্রেফ 10 মার্ক, যেটা আসলে 2D এর উপরে। তো 2D এর যদি তুমি ভালোভাবে না পড়ো, তার মানে তুমি 10 মার্ক পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছো না। মিডে মাত্র 25 মার্ক থাকে, 25 মার্কের মধ্যে 10 মার্ক হচ্ছে 2D এর উপরে। তো 2D এর এটা তুমি যদি যত ভালোভাবে বুঝবা, তোমার জন্য ততই ভালো আর কি, ঠিক আছে? আচ্ছা, সো আচ্ছা, 2D এর প্রবলেম সলভিং এর একটা মূল মূল কনসেপ্ট হচ্ছে যে এখানে আমাদেরকে প্যাটার্ন ফাইন্ড করতে হয়। 2D অ্যারে মানে হইতেছে যে আমাদের রো অ্যান্ড কলামের মধ্যে যে প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো আমরা প্রত্যেকটা প্রবলেমে এই অ্যাপ্রোচটাই ফলো করব, যে 2D অ্যারের প্রবলেমের ভিতরে কীভাবে প্যাটার্ন লুকে আছে, প্রবলেম স্টেটমেন্ট পড়ার পরে বা ইনপুট আউটপুট দেখার পরে আমরা সেটা খুঁজে বের করবো। তারপরে সেই প্যাটার্ন থেকে আমরা কিছু কিছু এক্সপ্লেনেশন দাঁড় করাবো, এবং সেই এক্সপ্লেনেশনের উপরে আমরা কোডটা করব। কোড অলরেডি আমার করাই আছে, আমি যদি এখানে বসে বসে কোড করি তাহলে তো আসলে অনেক সময় লেগে যাবে। সো আমি জাস্ট কোড করে রাখছি, সেটা আমি রান করে দেখাই দিব, কোনো কোশ্চেন থাকলে উত্তর দিব। ওকে, সো তাইলে আমরা হচ্ছে যে ল্যাব টাস্কটা করি। সো এখানে কি বলছে আমরা একটু বোঝার চেষ্টা করি, যে দ্য ফলোইং টাস্ক আর গিভেন হিয়ার টু 2D ম্যাট্রিক্স অপারেশন। সো আমাদেরকে 2D ম্যাট্রিক্সের একটা অপারেশন করতে হবে। সো আমরা প্রত্যেকটা প্রবলেমই মানে বুঝে বুঝে পড়তে হবে, বাট আমরা ডিরেক্ট একটু প্রবলেমের দিকে জাম্প করি, ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছি যে এখানে এটা একটা ম্যাট্রিক্স, রাইট? এটা কেন ম্যাট্রিক্স, এটা হইতেছে যে বুঝতে পারতেছি যে এখানে একটা ঘর আছে, এখানে অন্য একটা ভ্যালু আছে, এখানে একটা আছে, অন্য একটা আছে। সো যেহেতু 2D অ্যারে, তার মানে 2 ডাইমেনশন একটা বিষয় থাকবে, যেটা আসলে রো বরাবর কিছু একটা থাকবে, কলাম বরাবর একটা কিছু থাকবে। সো এই প্রবলেমে সেটা আছে, সমস্যা নেই। সো এখানে বলতেছি এরকম দেখো জাম্প করে করে ব্ল্যাক আছে। সো তার মানে আমাকে অ্যাকচুয়ালি প্রিন্ট করতে হবে কি, আমাকে প্রিন্ট করতে হবে এই ব্ল্যাক বক্সের যদি মধ্যে যদি কোনো ভ্যালু থাকে, সেই ভ্যালুগুলোকে অ্যাকচুয়ালি প্রিন্ট করতে হবে।
ঠিক আছে। সো এটা হইতেছে যে জাস্ট মূল এখানকার কনসেপ্ট। আচ্ছা, এখন আমি এখানে আসি। সো আমি যদি এখানে দেখি যে এই জায়গাতে কয়টা আছে, 1 2 3 4, এখানে 4টা ভ্যালু আছে না? 4টা ভ্যালু। আচ্ছা, 4টা ভ্যালু। সো এই জায়গাতে দেখো এখানে যে 3 আছে, এটা হচ্ছে আমার গিভেন ম্যাট্রিক্স। তো আমাকে ম্যাট্রিক্সের ইনপুট দেয়া আছে এইটা। পরীক্ষায় আমাকে এই ধরনের একটা ইনপুট দেয়া থাকবে। ঠিক আছে? আমাকে আউটপুটটা এটা বের করতে হবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি রো কলামের সম্পর্কটা কোথায় এই প্রবলেমে? ঠিক আছে? সো আমি আগেই বলতেছি এগুলা হইতেছে আমার কি? এগুলা হচ্ছে আমার কলাম। সরি, এগুলা হচ্ছে আমার রো। ঠিক আছে? এগুলা হচ্ছে আমার রো। আর এই উপর বরাবর যেগুলো সেগুলোকে বলা হচ্ছে কলাম। আমরা আই হোপ ম্যাথ 216 পড়ছি বা ইন্টারমিডিয়েটে থাকতেও আমরা ম্যাট্রিক্স পড়ছি। সো রো কলাম নিয়ে আই হোপ কারো কোনো ইস্যু নাই। সো এখানেও সিম্পল, এটা হচ্ছে 0 নম্বর রো, সরি 0 নম্বর, এটা হচ্ছে কলাম, আর এটা হচ্ছে 0 নম্বর রো। ঠিক আছে? আচ্ছা, সো এখানে দেখো তো, এখানে হচ্ছে যে 3 আছে, এখানে হচ্ছে 9 আছে, এখানে হচ্ছে 1 আছে। অ্যান্ড দেখো এই যে 3 9 1, তার মানে আমার যে রো জিরোর ভ্যালুগুলা আমার আউটপুটে সেগুলো কি হয়ে গেছে? এখানে যে কলাম জিরোর যে ভ্যালুগুলো আছে, এখানে কলাম জিরোর যে 3টা ভ্যালু আছে সেটা আমার আউটপুটে কি দাঁড়াইছে? আউটপুটে আমার রো জিরো এর ভ্যালুগুলো হয়ে গেছে। সো আই হোপ মেক সেন্স করতেছে। সো এইখান থেকে আবার কি হয়েছে, পরের যে 2 নম্বর রো, এটা হচ্ছে রো জিরো। আমি এখানে লিখে রাখি তাইলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। একটু মোটা হয়ে গেছে, সো এটাকে আর একটু চিকন করতে হবে। আচ্ছা, সো প্রবলেমের ইনপুট আউটপুট দেখে আমি ডিসিশন নিব যে আমার আসলে প্রবলেমের সলিউশনটা কেমন হইতে পারে। ঠিক আছে? সো এটাই আর কি মূল এখানে বিষয়। তো আমরা, এটা হইতেছে আমার কি? এটা হইতেছে আমার রো জিরো, এটা আমার রো ওয়ান, এটা আমার রো টু, এটা আমার রো থ্রি, এটা আমার রো ফোর। আচ্ছা, সো তাহলে কলাম জিরো এর ভ্যালুগুলা এইখানে কি আসছে? রো জিরো হয়েছে, কোনো সমস্যা নেই। তাহলে কলাম ওয়ানের ভ্যালুগুলা এখানে রো ওয়ান হবে, তার মানে প্যাটার্নটা তুমি বুঝতেছি। সো এইগুলোর ভ্যালুগুলো অ্যাকচুয়ালি এভাবে হচ্ছে, তার মানে এটার ভ্যালুটা এখানে আসবে। এখানের ভ্যালুগুলো কীভাবে? 4 7 2, সো 4 7 2, ঠিক আছে। তারপর 9 4। আচ্ছা, আর এইটা কিভাবে জিগজ্যাগ করছে, এই প্রবলেমের নাম যে জিগজ্যাগ ট্রাভার্সাল, এই জিগজ্যাগটা কিভাবে হইলো সেটা আমি আসলে এইটা দেখে বুঝলাম, বা আমি আসলে এই গিভেন ম্যাট্রিক্স থেকে এই রোটা দেখে অ্যাকচুয়ালি এই গোল্লাগুলো আমি বক্স করছি। আই হোপ এখানে কোনো প্রবলেম নেই যে আমি কীভাবে এই গোল্লাগুলাই বুঝলাম যে এগুলো অ্যাকচুয়ালি, বা এই সার্কেলগুলাই কেন আমি সার্কেল করছি, বিকজ আমি এখানে আউটপুটে এগুলা দেখতে পাইছি। সো আমি এগুলা থেকে একটা সম্পর্ক দাঁড় করলাম যে যখন আমার ওয়ান হয়েছে, ওয়ানের পরে দেখো, ওয়ানের পরে কিন্তু এখানে চলে গেছি, এখানে যে ওয়ান, এবং এখানে যাওয়ার পর কি টু আছে। কেন আমি নিচ থেকে গেলাম, আমি কেন উপর থেকে গেলাম না? কারণ আমি যখন দেখছি তখন হইতেছে যে দেখো, যখন আমার এখানে আসছে তখন কিন্তু ডিরেক্ট এখানে গেছে, নিচ থেকে উপরের দিকে গেছে। দ্যাটস ওয়াই আমার এখানেও আমি আসলে ওই প্যাটার্নটাই ফলো করছি। আমি নিচে আসছি, নিচ থেকে আমি উপরের দিকে উঠছি। আমি নিচে আসার পরে ডিরেক্ট উপরে যাইনি, উপর থেকে নিচে নামিনি, উপর থেকে নিচে নামিনি। নিচে থাকলে আমি উপরে যাব, আমি উপরে থাকলে আমি নিচের দিকে আসবো। এটাই আসলে এখানকার জিগজ্যাগ প্যাটার্ন। ঠিক আছে? আচ্ছা, সো প্যাটার্ন, এই এই মানে ইন্ডিকেটরগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকার কথা না, সার্কেলগুলো কেন করলাম সেটা নিয়েও কোশ্চেন থাকার কথা না। কলাম জিরোর ভ্যালুগুলো রো রো ওয়ান, এটা হইতেছে একটা আমাদের প্যাটার্ন, এটা আমাদেরকে মনে রাখতে হবে কোনটা কীভাবে হইতেছে। আচ্ছা, এখন কথা হইতেছে যে এইটা একটু দেখি তো, এইখানে মানে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার প্রবলেমটা কি দাঁড়াইছে, ইনপুট আউটপুট। এখানে দেখো, এখানে ফার্স্ট রো যেটা আমার এখানে, এটা কিন্তু আমার ফার্স্ট রো, রাইট? এই ফার্স্ট রো এর যে ভ্যালুটা, এটা আসলে ফার্স্ট কলামের ভ্যালুগুলো আসছে না, 3 এবং 9। সো দ্যাটস ওয়াই আমি দেখো এখানে গোল্লা করছি 3 এবং 9। অ্যান্ড এখান থেকে যেহেতু আমার নিচে আসতে হবে, নিচে এসে দেখতেছি 1 2। সো আমি ফার্স্ট যে কলাম আছে, কলাম ওয়ান, এটা আমার কলাম জিরো, এটা আমার কলাম ওয়ান। সো এই কলাম ওয়ানের এখানে ভ্যালুটা আসছে ওয়ান, দ্যাটস ওয়াই আমি এখানে ওয়ানে গোল্লা দিছি। এখানে আসছে টু, দ্যাটস ওয়াই আমি টুতে দিছি। সো তার মানে আমি প্যাটার্নটা ইজিলি ফাইন্ড আউট করতে পারতেছি যে এইভাবে এইভাবে আমার ইনপুট আউটপুটটা কাজ করবে। সো আই হোপ প্রবলেমের ইনপুট আর আউটপুট বোঝা নিয়ে আমাদের কোনো মানে আমাদের কোনো ইস্যু হচ্ছে না, রাইট? এখন কথা হচ্ছে যে কোড যে লিখবো, কোড লিখার আগে তো আমাকে লজিক্যাল চিন্তাটা করতে হবে। সো আমি এইটা বুঝতে পারছি। সো এখন চলো যে আমরা আসলে লজিক্যাল চিন্তাটা কিভাবে করতে পারি। সো এই প্রবলেমের নাম হচ্ছে প্যাটার্ন ট্রাভার্সাল প্রবলেম। সো আমাদেরকে একটা প্যাটার্ন খুঁজতেছি। এখন ধরো যে তোমার ম্যাট্রিক্সের পরীক্ষা আরেকটু বড় দেয়া আছে। সো তোমাকে যদি আমি এই এক ঘর বাদ না দিয়ে তোমাকে যদি আমি 2 ঘর পরপর বলতাম, তাহলেও তোমাকে একটা প্যাটার্ন ফাইন্ড আউট করতে হতো যে এক ঘর বাদ দিয়ে দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এখন চলো আমরা এখান থেকে বেশ কিছু মানে অবজারভেশন করি যে আচ্ছা, এই প্রবলেম দিছে, এই প্রবলেম থেকে কি কি অবজার্ভ করা যায়। এরকম আমি আজকে 6টা প্রবলেম দেখাবো, 6টা অবজারভেশন দেখাবো, বা একটা প্রবলেমে অনেকগুলো অবজারভেশন থাকে। 7 নম্বর প্রবলেম যখন তুমি দেখবা, তখন দেখবা যে ওখানে তুমি নিজেই অনেকগুলো অবজারভেশন করতে পারতেছো।
আমি রিসেন্টলি এগুলো হচ্ছে তো ল্যাব, রাইট? ল্যাবের এইমাত্র 6টা প্রবলেম সলভ করলেই যে আমি মিডে যে 10-এ 10 পাবো 2D এতে, এটা ভাবার কোনো কারণ নাই। বিকজ প্রত্যেকটা টপিক থেকে, এই টপিকগুলো কোথায় গেল? টপিকগুলো যে প্রত্যেকটা টপিক থেকে যদি তুমি 20 থেকে 25টা করে প্রবলেম নিজে সলভ না করে, খাতায় নোট না রেখে মিডে বসো, তাহলে ইটস হাই চান্স যে তুমি আসলে 25-এ 25 পাবা না। বিকজ ওইখানে অনেক ধরনের স্যারেরা যে কোনো কোশ্চেন দিতে পারে, স্যারেরা লিড কোড থেকেও দিতে পারে, স্যাররা গিগস ফর গিগস ইন্টারনেটের যে কোনো স্যাররা বানায়ও দিতে পারে। সো তাহলে তোমার প্রিপারেশনটা অ্যাকচুয়ালি ওইভাবে নিতে হবে। বাট আমাদের তো একটা স্টার্টিং পয়েন্ট আছে, এন্ট্রি পয়েন্ট আছে প্রত্যেকটা লার্নিংয়ের। সো আমরা এন্ট্রি পয়েন্টটা ল্যাবের প্রবলেমগুলো দিয়েই শুরু করতেছি। তারপরে আমরা হইতেছে যে আমি বলছিলাম যে আমি প্রত্যেকটা কনসেপ্টের উপরে প্রায় 15-16টা করে প্রবলেম সলভিং ক্লাস নিব। এখানে হইতেছে যে এই ক্লাসের কন্টেন্টগুলো আমি রেডি করছি, এইটার উপরে আমি ক্লাস কিছুদিন পরে আপলোড করব। সো এখানে বুঝতে পারতেছো যে 2D এর আরও অনেক ধরনের কনসেপ্টের, যেমন এখানে একটা 2D অ্যারে আছে, আমাদের কি ডায়াগোনাল বরাবর প্রিন্ট করতে হবে। সো এটা থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, রাইট? প্রবলেমটা বা সলিউশনটা। সো এখানে অবজারভেশনগুলো আছে, অবজারভেশনগুলো আমরা শিখব। সো আই হোপ ক্লিয়ার তাহলে এই বিষয়টা। আচ্ছা, এখন চলো আমরা কিছু প্যাটার্ন ফাইন্ড করি। এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি প্যাটার্ন আছে। সো প্যাটার্নটা হইতেছে যে আহ, দেখো, কলাম যখন জিরো, কলাম জিরো মানে কি? কলাম জিরো মানে এইটা, রাইট? হ্যাঁ, আমি এখানে দেখি এটা হচ্ছে আমার, সরি, হ্যাঁ, এটা হইতেছে আমার কলাম জিরো। যখন আমার কলাম জিরো, তখন সেখান থেকে আমি কি কি ভ্যালু পাইতেছি? ভ্যালু পাইতেছি হচ্ছে 3, 9 এবং 1, রাইট? 3, 9 এবং 1। এবং এই যে থ্রি, এই থ্রি ভ্যালুটার ইন্ডেক্স কত বলতো? এই থ্রির ভ্যালুটার ইন্ডেক্স 0 0 পজিশনে না? হ্যাঁ, অবশ্যই এই থ্রি ভ্যালুর ইন্ডেক্সটা 0 0 পজিশনে। এই নাইন ভ্যালুটার ইন্ডেক্স কত বলতো? এই নাইন ভ্যালুটার ইন্ডেক্স হচ্ছে 2 0 পজিশনে। দেখো, 2 0 কেন? কারণ হচ্ছে এটা 0 নম্বর রো, এটা হচ্ছে যে 1 নম্বর রো, এটা হচ্ছে 2 নম্বর রো। তার মানে রো এর ভ্যালু হচ্ছে 2 আর কলামের ভ্যালু হচ্ছে 0। তার মানে কি এটা 2 0 পজিশনে না? হ্যাঁ, এটা হচ্ছে 2 0 পজিশনে 9। তাহলে 1 কত হবে? 1 হবে আমার 4 0 পজিশনে। এই কলাম জিরো এর ইন্ডেক্সের ভ্যালুগুলোর পজিশন নিয়ে কি আই এবং জে এর ভ্যালুর পজিশন নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? থাকার কোনো কথা না। আচ্ছা, এরপরে তুমি দেখো কলাম ওয়ানের যে 2 নম্বর ভ্যালু, দেখো কলাম ওয়ানের ভ্যালুগুলো কি কি? 1 এবং 2। ঠিক আছে, কলাম ওয়ানের ভ্যালুগুলো কি? কলাম ওয়ানের ভ্যালু হচ্ছে 1 এবং 2, এবং এদের ইন্ডেক্স পজিশনগুলোকে যদি চিন্তা করি, বলো তো এই ওয়ানের ইন্ডেক্স পজিশনটা কত? এটা হচ্ছে আমার রো জিরো, রো ওয়ান, রো টু, রো থ্রি। তার মানে আমার রো এর ভ্যালু কত? 3। সো আমি 3 পাইলাম, আর এখান থেকে পাইলাম কত? কলাম ওয়ান। তার মানে 3 1, এইটা হইতেছে ওয়ানের ইন্ডেক্স পজিশন, রাইট? সো দেখো, ওয়ানের ইন্ডেক্স পজিশন কি? 3 এবং 1। সো আমি জিনিসগুলোকে সর্ট আউট করে নিতেছি। আচ্ছা, তার মানে 2 এর ইন্ডেক্স পজিশন হবে 1 1। সো আমি যেহেতু এটা বুঝে শুনেই লিখছি, তার মানে এই ইন্ডেক্স পজিশনগুলো প্রত্যেকটা ঠিক আছে। তোমরা নিজেরাও যখন ইন্ডেক্স পজিশনটা এখান থেকে এখানে লিখবা, তাহলে বুঝতে পারো যে আচ্ছা ওকে ফাইন, ঠিক আছে। সো এখন আসি কলাম টুতে। কলাম টুতে আমাদের ভ্যালু কী কী ছিল বলো তো? কলাম টুতে আমাদের ভ্যালু ছিল 4 7 2। সো আমি এখানে ওইটাই লিখছি, 4 4 7 এবং 2, এবং সেগুলোর করেসপন্ডিং যে ইন্ডেক্সগুলো আছে, করেসপন্ডিং ইন্ডেক্সগুলো আমি লিখছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি তাহলে এখান থেকে প্যাটার্নটা কীভাবে ফাইন্ড আউট করবো? আমার এখন অবজারভেশনটা হইতেছে যে যখন আমার ইভেন কলাম আসতেছে, দেখো এই কলাম যখন জিরো, এটা কি আমার ইভেন কলাম না? কলাম যখন ওয়ান, এটা কি আমার অড কলাম না? হ্যাঁ, আর এটা যদি আমার হচ্ছে কলাম টু, তার মানে কি এটা আমার ইভেন কলাম। সো যখন আমার ইভেন কলাম হচ্ছে, তখন আমার ট্রাভার্সেলটা কি হচ্ছে? টপ থেকে বটম বরাবর নামতিছে। আর যখন আমার কলামের ভ্যালুটা অড হইতিছে, তখন আমার ট্রাভার্সেলটা কোন দিকে হইতিছে? নিচ থেকে উপরের দিকে, মানে বটম টু টপ উঠতেছে। সো এটা হচ্ছে একটা অবজারভেশন, দ্যাটস আমি অবজারভেশনটা এখানে লিখছি। যখন আমার ইভেন কলাম হচ্ছে, তখন উপর থেকে নিচের দিকে আমার ট্রাভার্সাল হচ্ছে। আর যখন আমার অড কলাম হচ্ছে, তখন বটম থেকে, মানে নিচ থেকে উপরের দিকে আমার ট্রাভার্সাল হচ্ছে। সো আই হোপ এই অবজারভেশনের পার্টটাতেও তোমাদের কোনো প্রবলেম নাই। আচ্ছা, তোমরা কিন্তু যে কোনো সময় আনমিউট করে আমাকে বলতে পারো যে ভাই এই জিনিসটা বুঝি না, এই জিনিসটা আরেকবার বলেন তো। সো আমি আরেকবার রিপিট করবো, ঠিক আছে? সো তাইলে আমরা হইতেছে যে এই ইন্ডেক্সের ব্যাপারটাও বুঝলাম, আমরা হইতেছে যে ইভেন কলাম এবং অড কলামের সাথে টপ এবং বটমের কি সম্পর্ক, সেইটাও একটা জিনিস বুঝলাম। এখন আরেকটা জিনিস একটু দেখা যায়, সেটা হচ্ছে যে দেখো তো, এই 0 0 যোগ করলে কত হয়? 0। এই 2 0, এই দুটা যোগ করলে কত হয়? 2। এই 4 0, এই দুইটা যোগ করলে আমার কত হইতেছে? 4। তার মানে তুমি কি বলতে পারো না যে এগুলো অ্যাকচুয়ালি আমার 2 দিয়ে ভাগ করা যায়? যখন আমার 2 দিয়ে ভাগ করা যায়, তখন সেটাকে আমরা কি কলাম বলতে পারি?
ইভেন কলাম বলতে পারি। আমি আবারও বলতেছি, ইভেন কলামের যে ইন্ডেক্সগুলা আছে, সেই ইন্ডেক্সগুলা যদি i এবং j এর ভ্যালুটা আমি যোগ করি, তাহলে যে ভ্যালুটা আমি পাবো, এখানে 0 পাবো সেটা একটা জোড়, এখানে 2 পাবো সেটাও একটা জোড়, এখানে যোগ করলে আমি 4 পাবো সেটাও একটা জোড়। তার মানে কলামের ভ্যালু যখন 0, তখন যে ইন্ডেক্সগুলো আছে সেগুলোর ij এর ভ্যালু যোগ করলে আমি পাইতেছি একটা জোড় সংখ্যা, এবং সেটাকে আমি কিভাবে আইডেন্টিফাই করব? মড 2 দিয়ে ভাগ করলে আমি বুঝতে পারবো যে এটা আসলে একটা জোড় সংখ্যা, কারণ মড 2 এর রেজাল্ট কত হবে? 0। অ্যান্ড কলাম 1 এর ভ্যালুটা দেখো তো, কলাম 1 এর ভ্যালুটা যখন 1 এবং 2 ছিল, 1 2 এর করেসপন্ডিং যে ইন্ডেক্সগুলো ছিল এবং সেগুলোর ij এর ভ্যালুও দেখো 4 এবং হচ্ছে 2। তো 4 ও এটাও তোমার একটা জোড় সংখ্যা, 2 এটাও একটা জোড় সংখ্যা, এবং এই দুইটাকে তাহলে কি আমরা 2 দিয়ে মড করে বলতে পারি যে হ্যাঁ, এই ইন্ডেক্সগুলোও একটা জোড় সংখ্যা। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখাই। কলাম 2 তে যখন আসছি, এই যে যখন আমার কলাম 2 তে আসার পরে আমার এই 3টা ভ্যালু ছিল, এবং এই 3টা ভ্যালুর যে করেসপন্ডিং ইন্ডেক্সগুলা, সেই ইন্ডেক্সগুলার যদি আমি যোগ করি তাহলেও আমি জোড় সংখ্যাগুলাই পাবো। এখন কথা হচ্ছে, বারবার আমি জোড় এই মানে পজিটিভ সামেশনটা কেন পাইতেছি? পজিটিভ সামেশনটা আমাকে ইন্ডিকেট করতেছে আপনি শুধুমাত্র এই ম্যাট্রিক্সের সেই ভ্যালুগুলোই প্রিন্ট করেন যার আই এবং জে এর সামেশন অ্যাকচুয়ালি একটা ইভেন নাম্বার। কনসেপ্টটা কি বুঝতে পারছো? মানে এটা হইতেছে আমার অবজারভেশন। তুমি যখন একটা প্রবলেম পাবা, তোমাকে দেখতে হবে, আচ্ছা আমি ট্রাভার্স করতেছি, যখন আমার এটার ভ্যালু হচ্ছে জোড়, তখন আমি উপর থেকে নিচে যাচ্ছি, আর যখন আমার ভ্যালু হইতেছে যে বিজোড়, তখন আমি নিচ থেকে উপরে যাচ্ছি। এটা একটা অবজারভেশন, ঠিক আছে, আমি কোডে আমি সেটা ইমপ্লিমেন্ট করতেছি। আরেকটা অবজারভেশন হচ্ছে, আচ্ছা এই যে এক ঘর পর পর যে আমি প্রিন্ট করতেছি, এগুলাকে আমি প্রিন্ট করবো কোন লজিকের উপরে ভিত্তি করে? আমাকে তো সবগুলা ভ্যালু প্রিন্ট করতে বলে নাই, আমাকে কিছু পার্টিকুলার ভ্যালু প্রিন্ট করতে বলছে। এই পার্টিকুলার ভ্যালুগুলোকে খুঁজে পাওয়ার একমাত্র ওয়ে হইতেছে যে এদের করেসপন্ডিং যে আই এবং জে এর ভ্যালু আছে এবং সেগুলোর যে যোগফল, সেটা যদি আমার জোড় হয়, এবং জোড় আমি কিভাবে বের করতে পারি? আমি 2 দিয়ে মড করে বের করতে পারি। যদি 2 দিয়ে মড করে বের করে আমি দেখি যে মডের ভ্যালু 0 আসছে সামেশন, তার মানে আমি বুঝতে পারবো এটা আসলে একটা জোড় ইন্ডেক্স, এটা একটা জোড় ইন্ডেক্স, এটা একটা জোড় ইন্ডেক্স। তখন আমি কি করব? তখন আমি এগুলোকে প্রিন্ট করব। আইডিয়াটা খুবই সিম্পল, বাট প্রবলেমটা থেকে এই আইডিয়াতে আসার জন্য অনেক বেশি প্রবলেম প্র্যাকটিস করতে হবে, তাহলে আসলে এটা পারা যাবে। তো তাহলে আমরা হচ্ছে যে কন্ডিশনে চেক করলাম, যে দেখলাম হ্যাঁ, তাহলে কোনগুলো আমাদেরকে প্রিন্ট করতে হবে সেটা আমরা বুঝলাম। যে কলাম 0 র যে ভ্যালুগুলো ছিল সেগুলো আমি যোগ করে দেখছি যে সবগুলো আসলে 0। তার মানে কলাম 0 র ভ্যালুগুলো যখন আমি প্রিন্ট করব, তখন আমি চেক করব যে i এবং j এর সামেশন আসলে 0 কিনা। ঠিক আছে? কলাম 1 এর যে দুইটা আমাদের ভ্যালু ছিল, কলাম 1 এর দুইটা ভ্যালু কি বলো তো? কলাম 1 এর দুইটা ভ্যালু ছিল 2 এবং 1। সো এই যে 2 এবং 1, এই দেখো 2 এবং 1 এর করেসপন্ডিং যে ইন্ডেক্স ভ্যালু সেগুলো আসলে জোড় ছিল, তার মানে ইভেন, তার মানে এগুলোকে আমাকে প্রিন্ট করতে হবে। সো এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। আচ্ছা, সো যা বুঝলাম, মানে আমি এখানে লিখে রাখছি, যা বুঝলাম প্রিন্ট হবে আমার পুরা ম্যাট্রিক্সটা, আমি যখন 2D ম্যাট্রিক্সটা যখন আমি ট্রাভার্সেল করব, পুরো 2D ম্যাট্রিক্সের ট্রাভার্সেলে আমার শুধুমাত্র প্রিন্ট হবে আই এবং জে এর যে সামেশন, সেটার মড করব আমি 2 দিয়ে, যদি এটা ইকুয়াল ইকুয়াল 0 হয় তখনই আমি ওই ভ্যালুটাকে প্রিন্ট করব। এবং প্রিন্ট করার একটা ওয়ে হইতেছে, যদি আমি জোড় কলামে থাকি তাহলে উপর থেকে নিচ, আর আমি যদি বিজোড় কলামে থাকি তাহলে নিচ থেকে উপরে। এই পর্যন্ত কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে একটু করতে পারো ভাই, তাহলে আমি সামনে একটু মুভ ফরওয়ার্ড করব। মানে এতক্ষণ পর্যন্ত যা যা এক্সপ্লেন করলাম, এই প্রবলেমটা থেকেই তো এই কথাবার্তাগুলো আনছি, রাইট? সো এই প্রবলেমটা থেকে যে এই কথাবার্তাগুলো বললাম, যে কোন প্যাটার্নে আমার এই ভ্যালুগুলো এখানে লুকে আছে, সেই প্যাটার্নটা আমি ফাইন্ড আউট করলাম, যে আমি আইজি এর ভ্যালুগুলো যখন 2 দিয়ে মড করব, মড করে যদি আমি 0 পাই বা জোর পাই, তখনই আমি জাস্ট এটা প্রিন্ট করব। এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? এনিওয়ান? আচ্ছা, একটু ফাস্ট রেসপন্স করলে আমি হচ্ছে যে মানে সামনে মুভ ফরওয়ার্ড করতে পারতাম, কারণ আমাদের আচ্ছা অনেক প্রবলেম আছে। আচ্ছা, এটাতে কি অ্যারে ইউজ করা লাগবে নাকি নেস্টেড লুপ দিয়ে হয়ে যাবে? ওই যে ফার্স্টে একটা মানে লুপ ইউজ করতাম যেটাতে জাস্ট ওই যে কলামটা সিলেক্ট করবে দেন জোড়টা সিলেক্ট করবে এভাবে। আচ্ছা, সো বেসিক্যালি তুমি যেটার কথা বলতেছো, যে একটা 2D অ্যারে প্রিন্ট করার জন্য আমাকে নেস্টেড লুপের সহায়তা নেওয়া হয়। প্রথমে আমি একটা রো ধরবো, দেন ওই রো এর করেসপন্ডিং এ যে কলামগুলো আছে সেই কলামগুলো একটা একটা করে আমি প্রিন্ট করব। বাট ওই মানে আমাদের ল্যাবের প্রবলেমটা অ্যাকচুয়ালি মানে ওর থেকে আরেকটু বেশি কঠিন। ঠিক আছে? যখন আমি সলিউশন বলবো তখন তুমি ইজিলি বুঝতে পারবা যে আমি কিভাবে কি বলতেছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এবং আমি এই প্রথম প্রবলেমটা একটু বেশি টাইম নিব, বিকজ প্রথম প্রবলেমে আমি একটু ভিজুয়ালাইজেশনও দেখাবো যে এই কোডটা কিভাবে ভিজুয়ালাইজ করে দেখা যায় আর কি। সো আই হোপ এই পর্যন্ত কোনো প্রবলেম নাই। তো তাইলে আমার এই পোর্শনটাও ডান, অ্যান্ড হইতেছে যে আমার
অবজারভেশনের এই পোর্শনটাও ডান। তারপরে হচ্ছে আমার ইভেনের ক্যালকুলেশন, এটাও আমি মোটামুটি বুঝাইছি। যা বুঝতে হবে এই জিনিসটাও তোমরা মোটামুটি বুঝতে পারছো। এখন চলো আমাদের সলভিং যে স্টেপ সেইটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। আচ্ছা, সো এটা হচ্ছে সলিউশন। সো সলিউশন সলিউশনের কোডগুলো দেখলে তোমাদের একটু পিকুলিয়ার লাগতে পারে, বাট আমাকে তুমি 10 মিনিট সময় দাও, আমি পুরো কোডটা তোমাকে বুঝাই দিতেছি এবং তুমি অনেক স্যাটিসফাইড ফিল করবা যে আসলে হ্যাঁ বুঝতে পারলাম কোডটা। আচ্ছা, সো সলিউশন ওয়ান কি? সলিউশন ওয়ান হইতেছে যে স্টেপ ওয়ান, একটা প্রবলেম সলভের কয়েকটি স্টেপ থাকে। তুমি যখন একটা প্রবলেম পাবা তখন তোমাকে এরকম স্টেপগুলো চিন্তা করে করে নিতে হবে এভাবে। তুমি যখন এই প্রবলেমটা সলভ করবা, এই প্রবলেমটা তুমি একদিনে এত দ্রুত সলিউশন করতে পারবে না। আমি আবারও বলছি, মোটামুটি প্রত্যেকটা টপিক থেকে 2D থেকে যদি তুমি 20টা প্রবলেম সলভ করো, ল্যাব ল্যাব ল্যাবের 6টা বাদ দিয়ে, ল্যাবের বাইরে 20টা প্রবলেম, তখন তুমি আসলে এভাবে দ্রুত গতিতে জিনিসগুলো চিন্তা করে একটা সলিউশন আসতে পারো। ওকে ফাইন, এভাবে রো কলাম বরাবর আছে। আচ্ছা, তাইলে হইতেছে যে জোর বিজোরের কোনো প্রবাবিলিটি আছে কিনা আমি একটু চেক করি, বা মট করে কিছু পাওয়া যাইতেছে কিনা চেক করি। এরকম তোমার মাথায় বিভিন্ন লজিক ঘুরপাক ঘুরপাক করবে, তোমাকে ওখান থেকে একটা জিনিস পিক করে তারপরে তোমাকে এই স্টেপ মানে সলভিং স্টেপগুলো সাজাইতে হবে। সো স্টেপ ওয়ানে দেখো আমি বলছি যে কলাম ধরে ট্রাভার্স করব। কেন কলাম ধরে ট্রাভার্স করব? কারণ আমার প্রবলেমে এখানে কি আমি রো ধরে কোনো ট্রাভার্সাল দেখাইছি? আমি প্রথমে 0 নম্বর কলামে আসছি, তারপরে 0 নম্বর কলামের যে ভ্যালুগুলোকে আমি পাইছি সেই ভ্যালুগুলোকে আমি এখানে প্রিন্ট করে দিছি। তার মানে অবশ্যই আমাকে কলাম ধরে আমাকে ট্রাভার্স করার দিকেই ধাবিত করতেছে প্রবলেমটা। দ্যাটস ওয়াই আমি কলাম ধরে ট্রাভার্স করব। সো আমি একটা ফর লুপ চালাইছি এবং সেখানে আমি কলাম লিখছি, রাইট, কল লিখছি। আমি জানি এই ক্লাসে অনেকেই আছে যারা লুপে এখনো কাঁচা, যারা অ্যারেতে এখনো কাঁচা। সো আমি কিন্তু এই ক্লাসটা সরিয়ে সরিয়া ক খ বা লুপ বোঝাবো বা অ্যারে বোঝাবো এইটার উপরে নিতেছি না। যদি তোমার পার্টিকুলারলি অনেক প্রবলেম থাকে লুপ এবং 1D অ্যারে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে, তোমাকে আগে সেগুলো সলভ করতে হবে। ঠিক আছে, যদি তুমি এগুলো সলভ করতে না পারো তাহলে তুমি পুরো 220-তে সাফার করবা। যদি তোমার লুপ এবং 1D অ্যারে এবং 2D অ্যারে এই কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকে, মানে তোমার 220 মানে অনেক ডিফিকাল্ট যাবে। এটা ট্রাস্ট মি, আমার কথা ট্রাস্ট করে রাখো। এখন তুমি বলতে পারো যে ভাই তাহলে আমি কীভাবে প্রিপারেশন নেবো? সেইটা পরের টপিক। আজকের প্রবলেমটা আমি বুঝি, সেগুলো নিয়ে আমি পরে কথা বলবো। আচ্ছা, সো তাহলে স্টেপ ওয়ান বুঝলাম যে আমি কলাম ধরে ট্রাভার্স করবো। ট্রাভার্স মানে হইতেছে আমি লুপ চালাবো, সহজ বাংলা ভাষায় আর কি। ঠিক আছে, আচ্ছা স্টেপ টুতে কি? আমি চেক করবো যে কলামটা কি ইভেন কিনা। যদি কলামটা আমার ইভেন হয় তাহলে আমি টপ থেকে বটমে যাব। এটা আমি আগেই কিন্তু ব্যাখ্যা করে আসছি। আমি আবার স্টেপ থ্রিতে চেক করবো, ইফ যদি এইটা হয় তাহলে আমি এভাবে ট্রাভার্স মানে প্রিন্ট করব। আর ইলসে যদি আমার কলামটা অড হয় তাহলে আমি বটম থেকে টপ বরাবর করবো, রাইট। এই যে আমাদের প্রবলেম, তো সেটাই আমাদেরকে বলতেছে যে কলাম যদি অড হয় তাহলে আমরা উপর নিচ থেকে উপরে যাব। ওকে, প্রিটি গুড। এরপরে হইতেছে যে আমাদের লাস্টে কি? লাস্টে আমরা চেক করব যে প্রিন্ট করার আগে, চেক বিফোর প্রিন্ট, আমি সব কিছুই কি প্রিন্ট করব? সব কিছুতে প্রিন্ট করব না। যেগুলার করেসপন্ডিং আইজে এর ভ্যালু 2 দিয়ে মড করে ইকুয়াল টু 0 হচ্ছে, আমি কিন্তু সেগুলাই জাস্ট প্রিন্ট করব। ক্লিয়ার? আচ্ছা, সো তাইলে আমি বুঝতে পারলাম যে আমি কলাম ধরে ট্রাভার্স করব। আমি ইভেন হইলে উপর থেকে নিচে যাব, আমার অড হইলে নিচ থেকে উপরে যাব। আর হইতেছে যে প্রিন্ট করার আগে আমি চেক করব যে তাদের আইজের ভ্যালুগুলো 2 দিয়ে মড হচ্ছে কিনা। সিম্পল। এখন চলো আমরা প্রবলেমটা বোঝার চেষ্টা করি। আমি কোডটা দেখাবো, কোডটা ভিজুয়ালাইজেশনও নিয়ে দেখাবো, তখন তুমি আরও ভালো বুঝবে। আগে কোডটা একটু বোঝার চেষ্টা করি। এখানে এই যে কমেন্টগুলো দেখতে পাচ্ছ, এগুলা আমাদের AIB স্যার এগুলা নিজে উনি কমেন্ট করে দিছে। সো আমি কমেন্টগুলোকে সরাইনি, কিন্তু প্রবলেমের সলিউশন বোঝার জন্য, এবং এই প্রবলেমগুলো আমি গিটহাবেও আপলোড করছি। সো যখন তোমরা সেখান থেকে কোডগুলোও দেখবা, আমি গিটহাবের কোডটা ক্লাস শেষে দিয়ে দিব। যখন তোমরা কোডগুলো সেখান থেকে দেখবা তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা যে আসলে এই প্রত্যেকটা লাইন আমি দেওয়ার কারণে তোমার আসলে বোঝাটা সুবিধা হয়েছে। তুমি তো আমাদের মিড টার্ম কিন্তু এখন থেকে মানে আরো প্রায় 50-60 দিন পরে। সো এই কোডটা তো তোমাকে 50-60 দিন পরে আরেকবার রিভিশন দিতে হবে। সো তখন যেন তোমার জন্য ইজিয়ার হয়, দ্যাটস আমি কমেন্টগুলো রেখে দিয়েছি, আদারওয়াইজ আমি কমেন্ট হটাই দিতে পারতাম। আচ্ছা, সো এগেইন তোমরা তো কি করে আসছো? তোমরা হইতেছে সিএসসি ট্রিপল ওয়ান করে আসছো। সো ট্রিপল ওয়ানে কি আছে? ট্রিপল ওয়ানে আছে আসলে মেথড। সো এটা যে একটা মেথড এবং এটা যে কিছু রিটার্ন করতেছে না, ভয়েড আছে, এটা দেখেই বুঝতে পারতেছো। এবং এই মেথডের এখানে রিসিভার হিসাবে কে আছে? একটা ম্যাট্রিক্স আছে। তার মানে তোমাকে একটা ম্যাট্রিক্স পাস করা হয়েছে। কই থেকে পাস করা হয়েছে আমি একটু পরে VS কোড ওপেন করে দেখাচ্ছি, আগে কোডটা বুঝি। সো এই যে একটা ম্যাট্রিক্স দিছে, এই ম্যাট্রিক্সের একটা রো থাকবে, একটা কলাম থাকবে। সো ম্যাট্রিক্সের রো বের করার মানে জন্য যে আমরা জিনিসটা লিখি সেটা হচ্ছে ম্যাট্রিক্স ডট লেন্থ। এটা দিলে আমরা একটা ম্যাট্রিক্সের রো পেয়ে যাই। আর লেটসে আমি একটু ছোট্ট করে এখানে ব্যাখ্যাটা দিয়ে দিই রো কলমের। লেটসে এটা হইতেছে আমার একটা ম্যাট্রিক্স, হ্যাঁ।
সো 1 2 3 4 5 6 7 8 9। আমি ভদ্র ছেলে, আমি জানি যে আমি আমার অ্যানালজি দিয়ে বুঝতেছি যে ভাই এটা তো আমার রো 0, রাইট? আচ্ছা, একটু বেশি মোটা হয়ে গেল, আমি আর একটু চিকন করি। তো আমি জানি যে ভাই এটা হইতেছে আমার রো 0, আর এইটা হইতেছে আমার কল 0, এইটা হচ্ছে আমার কলাম 0, আর এইটা আমার কি, এটা হচ্ছে আমার রো 1, রাইট? আর এইটা হইতেছে কি আমার কল 1, মানে কলাম 1। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমি আমি তো এটা নিজে বুঝতেছি, আমি সারা জীবন ম্যাথ করে আসছি, বুঝছি, বাট প্রোগ্রামিং বা কোড করে, জাভা কোড করে আমি কিভাবে কম্পাইলারকে বোঝাবো যে ভাই এটাই রো, রাইট? সো এটার জন্য সিম্পল আর কি, তুমি একটা ইন্ট রো নিলা, রো ইকুয়াল টু তুমি লিখবা যে এই যে ম্যাট্রিক্সটা আছে, এই যে ম্যাট্রিক্সটা আছে, সেই ম্যাট্রিক্স ডট লেন্থ। তাহলে এই রোতে কত এসে জমা হবে, দেখো তো এখানে এই ম্যাট্রিক্সের লেন্থ কত। তুমি যদি দেখো যে 1 2 3, সো একটা ম্যাট্রিক্সের লেন্থ কিন্তু 3টা আছে, দেখো 1 2 3, রাইট? 3টা আছে, তার মানে এই রোতে জমা হবে কত, এই রোতে জমা হবে 3। এখন কথা হচ্ছে আমি এখন ভাই কলামটা বের করতে চাই, তো কলাম বের করার জন্য কি করতে হবে? কলাম বের করার জন্য তোমাকে সর্বপ্রথম এই রোতে আসতে হবে, এটা হচ্ছে রো 0। এই রো 0তে কলাম আছে কয়টা বলো তো? একটা, দুইটা, তিনটা। এটা কিন্তু আমার রো 0-র যে এলিমেন্ট সেগুলা, রাইট? এটা তো আমার রো 0-র এলিমেন্ট। তো তুমি সর্বপ্রথম রো 0-তে আসলা। সো রো 0-তে আসার জন্য তোমাকে এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে MATRIX, ম্যাট্রিক্সের 0। এই ম্যাট্রিক্স 0 এটার মানে হইতেছে রো 0-তে আমি প্রথমে পৌঁছালাম। আমি প্রথমে রো 0-তে পৌঁছালাম। রো 0-তে পৌঁছানোর পরে আমি এই রো 0-র লেন্থটাকে বলে দিলাম। সো আমি ম্যাট্রিক্স 0 ডট, যদি আমি এখানে লেন্থ দেই, তাহলে এই কলামে এখন কত এসে জমা হবে বলো তো? এই কলামে এসে জমা হবে 3। আই হোপ জিনিসটা মেক সেন্স করলো, রাইট? সো প্রথমে আমি রো 0-তে আসলাম, এই রো 0 এইটা। সো যখন তুমি কোনো কলাম বের করবা, তার মানে তোমাকে এখানে 0 নম্বর বলে দিতে হবে। তুমি কিন্তু এখানে 0 না দিয়ে তুমি যদি 1 দিতা, তাহলে কি ভুল হইতো? হইতো না, কারণ তার মানে কি, তুমি রো 1-এ এসে তুমি কলাম কয়টা আছে সেটা চেক করতেছো। সো তোমার প্রবলেম কাজ করতো যদি তুমি এখানে 1 দিতা, এখানে যদি 2 দিতা, তাও কাজ করতো। আই হোপ তোমরা রো কলামের ব্যাপারটা এখান থেকে বুঝতে পারছো। সো দ্যাটস ওয়াই এখানে আমি রো বরাবর আমি বুঝাইছি যে ম্যাট্রিক্সের রো কয়টা সেখানে রোতে জমা করো, আর ম্যাট্রিক্সের কলাম কয়টা সেটা তুমি কলামে জমা করো। তুমি চাইলে এখানে 1 2 3 অনেক কিছু দিতে পারতা, ডিপেন্ডিং অন দ্য ম্যাট্রিক্স সাইজ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের স্টেপ 1-এ কি ছিল বলো তো? আমাদের স্টেপ 1-এ ছিল যে কলাম ধরে ট্রাভার্স করো, মানে কলাম ধরে আমি লুপ চালাবো। সো আমি দেখো এখানে বলে দিছি যে ট্রাভার্স কলাম ওয়াইজ, তার মানে আমি কলাম ধরে লুপ চালাবো। আচ্ছা, আরেকটা জিনিস শিখাই দিই, সেটা হইতেছে যখন আমরা 2D অ্যারে রিলেটেড প্রবলেম সলভ করি, আমি যখন এই ক্লাসটা নিব একদম বেসিক ফাউন্ডেশন ক্লাস 2D ম্যাট্রিক্সের, তখন আমি আসলে এই দেখো 2D ম্যাট্রিক্স ট্রাভার্সালের যে কোডটা আমি এখানে একটু ব্যাখ্যা করছি, আমি একটু ছোট্ট করে বুঝাই দিই যে 2D অ্যারে কীভাবে, সরি এটা না, 2D অ্যারে ট্রাভার্সাল। সো 2D অ্যারে ট্রাভার্সালের জন্য আমি জানি যে 2D অ্যারেতে কী থাকে, একটা রো থাকে, একটা কলাম থাকে। সো রো ইকুয়াল টু 0-র জন্য আমার কলাম এক এক করে বাড়তিছে। এই কথাটা হইতেছে এরকম যে তোমাকে নেস্টেড লুপ ইউজ করতে হবে। এগেইন এই ক্লাস শেষ হওয়ার পরে তোমরা যারা ফ্রাস্ট্রেশনে পড়বা, বা ভাই আমি বুঝতেছি না, আমি আরো একটু ভালো বুঝতে চাই অ্যারে বা লুপ জিনিসটা, আমি কই থেকে পড়াশোনা করব, ক্লাস শেষ হওয়ার পর আমাকে ডিরেক্টলি ইনবক্স করবা, আমি ওই কথাগুলো পরবর্তীতে বলবো। বাট এই ক্লাসটা কিন্তু জাস্ট ল্যাবের কনসেপ্ট বোঝার জন্য বানানো। সো তাহলে 2D অ্যারের ক্ষেত্রে আমি জানি রো আছে। সো আমি প্রথমে রো 0-তে যাব। রো 0-তে যাওয়ার পরে আমি দেখব যে কলাম এখানে কয়টা আছে। সো আমি এখান থেকে i এর ভ্যালু 0-র জন্য এইটা কতবার চলবে? এইটা চলবে আমার কলামের ভ্যালু এখানে যত দেয়া আছে ততবার। ঠিক আছে? সো এভাবে করে আমরা নেস্টেড লুপ চালাবো, এবং রো 0-এর জন্য কলাম যে আমার এক এক করে আমি ইটারেশন করব, মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে রো 0-তে আমি প্রথমে আসবো, তারপরে আমি এখানে কলামের প্রথমে 1 চেক করব, 2 চেক করব, 3 চেক করব। দ্যাটস দ্য মানে 2D অ্যারে রো কলাম ইটারেশন, এভাবে তুমি চিন্তা করতে পারো। সো সিম্পলি আমি হইতেছে যে এখানে কলাম বরাবর ইটারেশন করছি, এখানে আই না দিয়ে জে কেন দিলাম? কারণ বাই কনভেনশন অনুযায়ী আমরা আসলে রো এর ক্ষেত্রে আই দিই, আর কলামের ক্ষেত্রে জে দিই। তুমি চাইলে ওখানে আইও দিতে পারতা, কোনো সমস্যা ছিল না, ঠিক আছে? তো তুমি এখানে আইও দিতে পারতা। যেহেতু আমি কনভেনশনটা ব্রেক করতে চাইনি, তাই আমি এখানে জে দিছি, সিম্পল। আচ্ছা, সো আমাদের তাহলে ফার্স্ট যে কাজটা ছিল স্টেপ 1-এ কি, কলাম ধরে ট্রাভার্স করবো, আমরা সেটা করলাম। এখন সেকেন্ড কাজটা কি, আমার যে কলামটা যে আমি ট্রাভার্স করতেছি ওই কলামটা ইভেন নাকি অড সেটাকে চেক করা। সো দেখো এখানে আমি বলে দিছি যে
যে যে তুমি যদি 0 হও তার মানে কি এটা আসলে ইভেন কলাম, রাইট? এটা আসলে ইভেন কলাম। ইভেন কলাম মানে কি? ইভেন কলাম আমার হচ্ছে যে টপ থেকে বটমে আসবে। এটাই কিন্তু আমার প্রবলেম স্টেটমেন্টে বলা ছিল। যদি ইভেন কলাম হও তাহলে তুমি টপ থেকে বটমে আসো। আচ্ছা, তাইলে আমি এখানে আসি। হ্যাঁ, সো ইভেন কলাম হলে টপ থেকে বটমে আসো। সো আমি চেক করে নিলাম যে তুমি কি ইভেন কলাম? ও বলছে হ্যাঁ ভাই আমি ইভেন কলাম। ইভেন কলাম হইলে তখন আমি কি করব? আমি রো বরাবর একটা করে ইটারেশন চালাবো অ্যান্ড অনলি ব্ল্যাকগুলাকে আমি চেক করব এবং আমি প্রিন্ট করব কোনটা বলো তো? আমি প্রিন্ট করব কিন্তু হচ্ছে তোমার এই আই এবং জে এর যে ইন্ডেক্স সেটা যদি 2 দিয়ে মড হয় তখনই কিন্তু আমি সেটাকে জাস্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে প্রিন্ট দিব। এগেইন তুমি যারা কোড বুঝতেছো না, কনসেপ্টটা বোঝো যে আসলে একটা প্রবলেম থেকে আমি কিভাবে স্টেপ বাই স্টেপ আসলাম। হইতেই পারে যে তুমি এই কোডগুলো বুঝতেছো না কারণ তোমার 2D ম্যাট্রিক্সের বেসিকে ঘাটতি আছে, তোমার লুপের বেসিকে ঘাটতি আছে। ওইটার সাথে এই প্রবলেম বোঝার কোনো সম্পর্ক না, ওইটা একটা ডিফারেন্ট গল্প। বাট এই স্টেপের সাথে কোডের সম্পর্কগুলো তুমি বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা প্রবলেমে আমি এভাবে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, সো তাহলে আমি কলাম ওয়াইজ ট্রাভার্স করলাম, তারপর আমি চেক করলাম যে আসলে আমার ইভেন কলাম কিনা এটা। হ্যাঁ, আমি যদি ইভেন কলাম হয় তাহলে আমি আই জে যদি আমার 0 হয়, আই জে এর সামেশন যেটা 2 দিয়ে ভাগ করে যদি 0 হয় তারপরে আমি প্রিন্ট করব। আর যদি সেটা আমার অড কলাম হয়, এখন তুমি অড কলাম কিভাবে আইডেন্টিফাই করবা বলো তো? অড কলামকে কিভাবে আইডেন্টিফাই করে? সেটা হইতেছে যে এখানে একটা লাইন লেখা আছে। এখন দেখো, অড কলাম যদি ইফের মধ্যে এই ইফ কি চেক করতেছে আমার কলামটা জোড় নাকি বিজোড়। তো যদি আমার এটা জোড় হয় তাহলে তো এই ক্যালকুলেশনটা খুব সহজেই হবে। আর যদি আমার কলামটা ইফ কন্ডিশন ফেল করে তাহলে তো ডিরেক্টলি কিসে আসলো? অড কলামে চলে আসলো। অড কলামের আমার কাজটা কি ছিল বলতো? অড কলামের আমার কাজ ছিল যে আমি বটম থেকে টপে যাব, রাইট? এখন তাহলে বটম থেকে যদি আমি টপে যাই তাহলে আমার রো এর ভ্যালু কি 0 থেকে শুরু হবে নাকি আমার রো এর ভ্যালু ওই পার্টিকুলার ম্যাট্রিক্সের এই তলানি থেকে শুরু হবে বলো তো? সো এখানে যে রো মাইনাস ওয়ান দিয়ে আছে এটার রিজনটা কি? এটার রিজনটা হইতেছে যে আমি যে বটম থেকে উপরে যাব, সো বটমে যে রো এর ভ্যালুটা টোটাল রো হইতে পারে আমার, লেটস সে এখানে 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 তুমি এই রোটা দেখো তো। এই যে আমাকে যে এই আমি যে এই ওয়ানটা প্রিন্ট করব, আমি তো এখন কিসে আছি বলো? আমি হইতেছে যে এখন 0 তে আছি, তাই না? 0 মানে কি? 0 মানে উপর থেকে প্রিন্ট হবে। তার মানে কি আমার জে এর ভ্যালু 0 হইলেও কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমি অড কলামে আছি তখন কিন্তু আমাকে কি নিচ থেকে প্রিন্ট করতে হচ্ছে, তাই না? সো নিচ থেকে প্রিন্ট করার জন্য আমাকে কি করতে হচ্ছে? নিচ থেকে উপরের দিকে যেতে হচ্ছে। তার মানে আমার ইটারেশনটা কি উপর থেকে শুরু হবে নাকি আমার ইটারেশনটা নিচ থেকে শুরু হবে? আমাকে বলো তো। অবশ্যই নিচ থেকে শুরু হবে। সো নিচ থেকে যদি শুরু হয় তাহলে তুমি এখন বলো যে আমার এই ওয়ানটাকে প্রিন্ট করা লাগবে। এই ওয়ানটাকে যদি আমি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমার রো এর ভ্যালু কি আসলে ওয়ান থেকে শুরু হবে নাকি রো এর ভ্যালু এই লাস্ট থেকে শুরু হবে? অবশ্যই লাস্ট থেকে শুরু হবে। এখানে রো আছে কয়টা বলো? 1 2 3 4 5, রাইট? তো এখানে রো আমি গুনতেছি 5টা, কিন্তু আমার ইন্ডেক্স ওয়াইজ যদি চিন্তা করি তাহলে রো কিন্তু শুরু হয়, গণনা কত থেকে শুরু হয় ইন্ডেক্স ওয়াইজ? 0 1 2 3 4, তাই না? 4 থেকে কিন্তু শুরু হয়। আচ্ছা, যদি আমার 4 থেকে শুরু হয় তাহলে কথা হচ্ছে যে আমি ভাই এইটাকে প্রিন্ট করবো সর্বপ্রথম। সো এইটার একটু ইন্ডেক্স ভ্যালুগুলো একটু চিন্তা করি তো। এইটার ইন্ডেক্স ভ্যালুটাকে একটু যদি চিন্তা করি তাহলে কত হবে বলো তো? এইটা আমার কত নম্বর রোতে বিদ্যমান? রো 0 থেকে যদি চিন্তা করি, রো 0, রো 1, রো 2, রো 3, রো 4। সো রো 4, তার মানে এখানে হবে আমার 4। আমি এটা দিয়ে লিখি, এখানে হবে আমার 4 0। 4 এর পরে আমার এই কলামটা কত হবে? 4 এবং 1, রাইট? এখন বলো তো এই যে 4 এবং 1 এটার সামেশন কত? 4 প্লাস 1 ইকুয়াল টু 5। তাহলে কি আমি এটা প্রিন্ট করব? এটা অবশ্যই প্রিন্ট করব না, কারণ আমার তো আসলে ইন্ডেক্সের আইজি এর সামেশনটা কত হইতে হবে? ইন্ডেক্সের আইজি এর সামেশনটা আমার 2 হইতে হবে, বা সরি জোর হইতে হবে, যেটাকে আমি 2 দিয়ে মড করতে পারবো। তার মানে কি আমি এই 4টাকে প্রিন্ট করব না। এখন যে আমি এখানে যাব, এখানে যাওয়ার জন্য আমার রো এর ভ্যালুটা কি বাড়াইতে হবে নাকি রো এর ভ্যালুটা কমাইতে হবে বলো তো? রো এর ভ্যালুটা কিন্তু কমাইতে হবে, কারণ আমি আসি তো এই জায়গায়। সো আমি যদি এই জায়গাতে যেতে চাই তাহলে আমার যে লুপের সবসময় আমরা লাস্টের দিকে আই প্লাস প্লাস বা জে প্লাস প্লাস করে দেই, সেটা কি হবে নাকি মাইনাস হবে বলো? অবশ্যই মাইনাস হবে, বিকজ আমি উপরের দিকে উঠতেছি। এইখানে আসো, এই যে দেখো সবার লাস্ট থেকে শুরু করছি ইটারেশন। আমি ইটারেশনটা করব একদম 0 পর্যন্ত এবং এক এক করে আমি উপরের দিকে উঠব যখন আমার অড কলাম পাবো। আর যখন আমি ইভেন কলাম পাবো তখন আমি 0 থেকে শুরু করব, রো রো পর্যন্ত আমার ইটারেশন চলবে, এক এক করে আমার বাড়তে থাকবে।
এই ভিডিওটা আমি জানি তোমরা পরবর্তীতে আবার দেখবা, যখন দেখবা জিনিসটা রিকল করে নিবা, বাট আমি একটু পরে ভিজুয়ালাইজেশন দেখালে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো তাইলে আমি অড কলামের ব্যাপারটাও বুঝালাম যে অড কলাম হলে উপর থেকে নিচ, তার মানে আমার শুরু হবে ইটারেশন উপর থেকে, দ্যাটস আমি জিরো দিছি, শেষ হবে আমার রো পর্যন্ত, একদম রো এর লাস্ট পর্যন্ত। সো রো প্রিন্ট করছি। আর অড কলামের ক্ষেত্রে আমি কি করছি, অড কলামের ক্ষেত্রে আমি একদম লাস্ট থেকে ইটারেশন শুরু করছি, আমি উপরের দিকে যাব। এখন কন্ডিশন হইতে পারে তোমার যে এই প্রবলেমটা, লেটসে এই প্রবলেমটাতে আমি বলে দিলাম যে এখান থেকে ইটারেশন শুরু, মানে এখান থেকে শুরু হবে, তারপরে এখানে যাবে, এখানে যাবে। তার মানে কি এখন তোমাকে আমাকে বলে দিতে হবে যে এই প্রবলেমটা কীভাবে সলভ করা লাগবে। তোমার ইটারেশনটা শুরু হবে তাহলে কি এখান থেকে। এই প্রবলেমের ক্ষেত্রে ইটারেশন দেখাইতেছে যে উপর থেকে, বাট আমি যদি তোমাকে একটা সেকেন্ড প্রবলেম দেই বা ফ্যাকাল্টিরা যদি দেয়, তার মানে তোমার ইটারেশনটা শুরু হবে এখান থেকে। আর তোমাকে আবার চেক করতে হবে যে আসলে এটা অড কলামের জন্য নিচ থেকে নাকি ইভেন কলামের জন্য নিচ থেকে। সো একটু মাথার খাটাইতে হবে। এখানে আমি একটা টেস্ট কেসের জন্য এক্সপ্লেনেশনটা দাঁড় করাইছি, একটা টেস্ট কেসের জন্য আমি প্রবলেমটা সলভ করে দিছি। এই প্রবলেমের মাল্টিপল মানে ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেম বানানো যায় এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো আই হোপ তোমরা হইতেছে যে তাইলে এই অড ইভেনের প্রিন্টিংয়ের ক্যাচালটা বুঝতে পারছো। অ্যান্ড এভাবে করে অ্যাকচুয়ালি আমাদের এই প্রবলেমটা কিন্তু শেষ। এখন কথা হচ্ছে যে আমি তো ভাই, আপনি তো অনেক কষ্ট করে বুঝাইলেন, কিন্তু আমি তো অনেক কিছু বুঝলাম না, রাইট? কোনো সমস্যা নাই, আমি জানি যে এই সিচুয়েশন হবে। সো এখন আমরা যেটা করবো সেটা হইতেছে যে আমি এই প্রবলেমটার ভিজুয়ালাইজেশনটা একটু দেখাবো, ঠিক আছে। সো তোমরা নতুন আরেকটা রিসোর্সের সাথে পরিচিত হবা, সেটা হচ্ছে যে আচ্ছা, সো এগুলা দেখে মানে ভয় পাওয়ার কোনো দরকার নেই, অনেক কিছু আছে এখানে, আমি একটু বড় করে নিলাম, ওকে। আচ্ছা, তো তাহলে আমাদের আজকের যে ক্লাস সেটা কোনটা, আমাদের হইতেছে ল্যাব অ্যাসাইনমেন্ট ল্যাব 1 2D ম্যাট্রিক্স, ঠিক আছে। আমি তোমাদের অ্যাসাইনমেন্ট থেকে এই কোডগুলো এখানে নিয়ে নিছি। সো আমাদের আজকের টাস্ক কোনটা, ল্যাব টাস্ক 1। সো ল্যাব টাস্ক 1 এ তুমি দেখতে পাবা যে ফ্যাকাল্টিরা এখানে বলে দিয়েছে ডু নট চেঞ্জ এনি ড্রাইভার কোড বিলো দিস লাইন। সো আমি কোনো আসলে কোড এখান থেকে কি করি নাই, কোনো কোড এখান থেকে সরাই নাই, নড়াই নাই, কিছু করি নাই। আমাকে এই পর্যন্ত দিয়ে দিছে, এখান থেকে বলেছে টু ডু, এখান থেকে শুরু করতে হবে। সো সেম ওই যে আমি রো বের করছি, কলাম বের করছি, তারপরে আমি ট্রাভার্স করছি কলাম ওয়াইজ, বিকজ আমার প্রবলেম স্টেটমেন্ট তাই ছিল। অ্যান্ড আমি ইভেন এবং অডের জন্য আমি কোডটা সুন্দর করে এখানে লিখছি। আর তারপরে আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিছি। এখন কথা হচ্ছে এই জিনিসটাকে আমি একটু রান করি, রান করে দেখি যে আমার ইনপুটের সাথে আউটপুট মিলতেছে কিনা। সো আমি কন্ট্রোল আর দিলাম অ্যান্ড এখানে আসলাম, হ্যাঁ। সো এখানে দেখো, এখানে হচ্ছে যে আমার এই ল্যাব টাস্ক 1, রাইট? হ্যাঁ, এই যে ল্যাব টাস্ক 1। সো ল্যাব টাস্ক 1 এ আমাদের কাছে এই গ্রিডটা দেওয়া আছে বা এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে। এক্সপেক্টেড আউটপুট হইতেছে মানে আমার থেকে স্যারেরা বলতেছে তোমার থেকে এই আউটপুটটা দরকার আমার। অ্যান্ড আমার আউটপুট কি আসছে প্রোগ্রামে, আমার আউটপুট আসছে যেটা এক্সপেকটেশন করা হয়েছে আমার থেকে সেটাই আসছে, তার মানে ঠিক আছে। সেকেন্ড আরেকটা ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সেরও এক্সপেক্টেড আউটপুট এটা আছে এবং আমার আউটপুটও এটাই আসছে, রাইট? তার মানে কোড ঠিক আছে, কনসেপ্টও ঠিক আছে, এক্সপ্লেনেশন ঠিক আছে। এখন চলো আমরা এটা একটু ভিজুয়ালাইজেশন দেখব। ভিজুয়ালাইজেশন আমরা কই থেকে দেখব? সো আমি এই পুরা কোডটাকে কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল সি মারলাম, কপি করে নিলাম। এখন আমি কই যাব, এখন হইতেছে যে আমি একটা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটটা হচ্ছে যে জাভা ভিজুয়ালাইজার, সরি জাভা অনলাইন কম্পাইলার না, জাভা ভিজুয়ালাইজার, ঠিক আছে। সো তোমরা চাইলে মাঝে মাঝে এখান থেকে ভিজুয়ালাইজ করতে পারো। সব প্রবলেম কাজ করবে না, একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে কাজ করবে। সো আমি পুরো কোডটাকে এখানে পেস্ট করে দিলাম, আই হোপ দিস ইজ দেখা যাচ্ছে আর কি। সো হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, সো পুরো কোডটাকে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, ক্লাসে কি আমি মানে ক্লাসে কি কেউ আসে নাকি সবাই চলে গেছে? ওকে, 10 জন চলে গেছে, এক্সপেক্টেড আর কি। এই ছুটির মধ্যে যে তোমরা ক্লাস করতেছো, মানে আমি হইলে হয়তো করতাম না, পরে করতাম। যাই হোক, বাট ইট ইজ ওর্থিক যে তুমি আগে থেকে জিনিসগুলো জানতেছো যে তোমাকে আসলে কি পড়তে হবে, কেমনে পড়তে হবে। এটা আসলে হিউজ অ্যাডভান্টেজ তোমার 221-এর, সরি 220-র জন্য। সো তাইলে আমি এখানে এই ভিজুয়ালাইজারে আমি আমার কোডটা দিলাম। এখন আমি চেক করব যে আমি আমি তো কোড সাজাইছি, এখন আমার কম্পাইলার কিভাবে এই প্রোগ্রামটাকে ডিল করে, করে আমার এক্সপেক্টেড আউটপুটে আমাকে পৌঁছায় দেয়, ঠিক আছে। সো আমি হইতেছে যে এখানে পেস্ট করার পরে আমাকে এখানে ভিজুয়ালাইজ এক্সিকিউশনে ক্লিক করার পরে এখানে বলবো মেক শিওর কোড ইনক্লুড পাবলিক ক্লাস ইনস্টেড অফ ক্লাস। আচ্ছা, ক্লাস নেম, ও আচ্ছা, এখানে বলতেছে আমাকে পাবলিক অ্যাড করতে বলতেছে। সো আই হোপ এবার হবে। সিম্বল ভ্যারিয়েবল এআর, আচ্ছা এখানে কি বলতেছে, ভ্যারিয়েবল এআরআর।
ও, 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 আচ্ছা, 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 আচ্ছা। ঠিক আছে। আচ্ছা। সো এখানে একটা ছোট্ট ইস্যু হইছে, সেটা হইতেছে যে এই প্রবলেমটার যে ফাইলটা ফ্যাকাল্টিরা আমাদেরকে দিয়েছেন, সেখানে ARR নামের একটা ফাইল আছে, ঠিক আছে? এই ARR ফাইল ছাড়া আমাদের এই প্রবলেমটা ওখানে ভিজুয়ালাইজেশনে দেখানো যাবে না, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আসলে এটা কাজ করতেছে না। বাট আমি চাইলে কি এটাকে দেখাইতে পারি? সো আমি এটাকে যদি কমেন্ট আউট করে দেই, এটাকে যদি আমি কমেন্ট আউট করে দেই, তাহলে কি কোনো প্যারা হবে? আই হোপ কোনো প্যারা হবে না। আচ্ছা, ঠিক আছে। আমি আরেকবার রান করে দেখি। যদি হয় তো হবে, না হলে আমি হইতেছে যে এটাকে ফিক্স করব। আমার ১ মিনিট সময় লাগবে। প্রসেসিং, ওকে। সো এটা আসলে টাইম লিমিট এক্সিকিউটেড হইতেছে। আচ্ছা, ঠিক আছে। সো আমি ১ মিনিট সময় নিতেছি। এটার আসলে এক্সিকিউটেবল কোডটা আমার কাছে আছে। আমি জাস্ট ১ মিনিট সময় নিয়ে জিনিসটা সলভ করি আগে। ঠিক আছে? অবশ্যই আমি এটা দেখাবো। আচ্ছা, তো আমাদের মোট ২ টা ভিজুয়ালাইজার আছে। সামটাইমস তুমি এইটাতেও চেক করতে পারো। সামটাইমস এই পাইথন টিউটর এখানেও তুমি এসে চেক করতে পারো। সো আমি কি করছি, আমাদের যে প্রবলেমটা ছিল, আ আই হোপ তোমরা বুঝতে পারছো প্রবলেমটা। আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা হইতেছে যে আমি এখানে পুরাটাই পেস্ট করে দিছি। আর একটা টেস্ট কেস রাখছি। ওইটার করেসপন্ডিং যে আউটপুট সেটা আমরা চেক করে দেখবো আরকি। ঠিক আছে? সো এখানে ফার্স্ট স্টেপ আমি যদি 1 দেই, ঠিক আছে? 1 দেওয়ার পরে আচ্ছা না। আমরা হচ্ছে যে যদি নেক্সট, আচ্ছা নেক্সট না, দিস কোড ভেরি ফার্স্ট। সরি ওয়েট করানোর জন্য। আচ্ছা, তো তোমরা হইতেছে যে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমার প্রোগ্রাম। আর এখানে হইতেছে যে আমার মেমোরিতে আসলে কি, কি কাজকর্ম হইতেছে সেইটা সেইটার জায়গা আরকি। সো ফার্স্টলি কি হয়, আমার যখন এই প্রোগ্রামটা রান হয়, তখন কিন্তু আমার মেইন মেথড থেকে প্রোগ্রামটা রান হওয়া শুরু হয়, রাইট? সো আমি এখানে যখন স্টেপ 1 দিছি তখন আমার এই মেইন মেথড থেকে যখন প্রোগ্রামটা রান হওয়া শুরু হইছে, তো সর্বপ্রথম সে এখানে আসছে। এখানে এসে সে কি করবে? মেমোরিতে এই পুরা যে ইন্টিজার ফ্লোট 1 বা ফ্লোর 1 নামের যে অ্যারেটা আছে সেটা মেমোরিতে রাখবে, রাইট? সো সেটাই সে করতেছে। প্রত্যেকটা লাইন সে ইটারেশন করে, করে দেখতেছে। আর এবং মেমোরিতে সে হইতেছে যে অ্যারেগুলাকে কি করলো? মেমোরিতে সেই অ্যারেগুলাকে স্টোর করলো আরকি। জাস্ট আমাদের কম্পিউটারের মেমোরিতে যেগুলো হয় আরকি। সো তারপরে হইতেছে যে এখানে গিভেন ম্যাট্রিক্স। গিভেন ম্যাট্রিক্স কি? সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন এর মধ্যে আছে। দ্যাটস ওয়াই আমার আউটপুটটা এখানে গিভেন ম্যাট্রিক্স আসছে। আচ্ছা, তারপরে কি হইলো? আমি আরেকটু জুম করি। হ্যাঁ, জুম করলে আই হোপ সমস্যা হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। সো তারপরে হইতেছে যে আমি এখন আমাকে ফ্লোর 1 টাকে প্রিন্ট করতে বলছে। সো ফ্লোর 1 টাকে আমি যখন প্রিন্ট করে দিব, তখন আমার এই 2D অ্যারের যে নিচের দিকে দেখো, হ্যাঁ, সো আমি এখানে আসলাম। এখানে আসার পরে আমি পুরো অ্যারেটাকে প্রিন্ট করতে বলছি। সো এগুলা আমার প্রবলেমের জাস্ট এগুলা স্যারেরাই দিয়ে দিবে। এগুলা জাস্ট টেস্ট করার জন্য আমাদেরকে ল্যাবে দেয়া হয়। ঠিক আছে? সো আমরা এসে এখান থেকে চেক করতে পারি। আমি এটা দেখাবো না। আমি দেখাবো আসলে আমাদের প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে সেইটা। সো এখানে গিভেন ম্যাট্রিক্সটা পুরোটাই এখানে প্রিন্ট হয়ে যাবে। সো গিভেন ম্যাট্রিক্সটা আমি পুরোটাই প্রিন্ট করে ফেলি আগে। সো গিভেন ম্যাট্রিক্সটা পুরোটাই আমি প্রিন্ট করলাম। এরপরে আমার আউটপুট, ইওর আউটপুট। এখন এখান থেকে দেখো একটা মেথড কল করা হয়েছে। মেথডটা কি? ওয়াক জিগজ্যাগ। সো আমাদের মেথডটা কিন্তু আমরা ডিজাইনও করছিলাম, দেখো এই যে ওয়াক জিগজ্যাগ। সো এখন যখন আমার এই মেথডটা এখান থেকে কল হয়েছে ওয়াক জিগজ্যাগ ফ্লোর 1, সো তখন কি হবে? 70 নম্বর লাইন থেকে ডিরেক্ট কোথায় আসবে? 4 নম্বর লাইনে চলে আসবে, রাইট? তো দেখো 70 নম্বর লাইন থেকে আমার কিন্তু 4 নম্বর লাইন পার করে সে রোতে চলে আসছে। এখন থেকে আমরা আমাদের যে ভিজুয়ালাইজেশন সেটা আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে এটা কাজ করতেছে। ঠিক আছে? সো আমরা যে ম্যাট্রিক্সটা দিছি, এই যে উপরে যে আমাদের যে ম্যাট্রিক্সটা আছে, সো এটাকে আরেকটু বড় করা যাক। হ্যাঁ, আমাদের যে উপরে যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের রো কয়টা বলো তো? এনিওয়ান? রো কয়টা? এই যে এখান থেকে যে ম্যাট্রিক্স ডট লেন্থ, এখান থেকে আমি রো কয়টা পাবো? মানে রোতে কত জমা হবে বলো তো? কেউ একজন? রোতে কত জমা হইতে পারে? এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে ২ টা রো, ৩ টা রো, ৪ টা রো, ৫ টা রো। তার মানে রো এর ভ্যালু কত হবে? রো এর ভ্যালু 5 হবে। সো আমি এখানে একটু নিচের দিকে এসে যখন নেক্সট এ দিব,
তখন দেখো রো এর ভ্যালু মেমোরিতে কত আপডেট হইলো, 5 আপডেট হইলো। এটাই তো হওয়ার কথা ছিল। তারপরে এখন আমি আমার কম্পাইলার রান করবে কি, আমার কম্পাইলার রান করবে হচ্ছে এই কলামের ভ্যালুটাকে সে স্টোর করবে কোথায়, মেমোরির মেইন ফ্রেমে। সো ম্যাট্রিক্স জিরো মিনস রো জিরো এর লেন্থ কত। সো রো জিরো কিন্তু অ্যাকচুয়ালি এইটার লেন্থ কত বলতো, এইটার লেন্থ হচ্ছে 1 2 3 4 5, রাইট। তার মানে কি এই কলামের ভ্যালুটা এখানে একটু পরে কি হবে, 5 হইতে হবে। সো আমি দেই নেক্সটে গেলাম, দেখো কলামের ভ্যালুটা 5 হলো। সো আই হোপ তোমরা, আমি যে একটু আগে যে দেখাইলাম যে কিভাবে এটা কাজ করে, এখানে কিন্তু মেমোরিতে সেম কাজটাই হচ্ছে। সো জিনিসটা হইলো, এখন হইতেছে আমি কলাম ওয়াইজ ট্রাভার্সাল করব। সো কলাম ওয়াইজ ট্রাভার্সাল মানে কি, প্রথমে আমার 3 হবে, তারপরে আমার 7 হবে, তারপরে আমার 9 হবে, তারপরে আমার 2 হবে, তারপরে আমার 1 হবে। সো আমি এই বরাবর ট্রাভার্সাল করব না, রো বরাবর ট্রাভার্স করব না, আমি অ্যাকচুয়ালি কলাম বরাবর মানে টপ টু বটম বরাবর ট্রাভার্সাল করব, বিকজ আমার প্রবলেম স্টেটমেন্টটা ওটাই ছিল। আচ্ছা, সো আমি হইতেছে যে যখন এখানে এখানে আসছি, সো জে এর ভ্যালু আমার মেমোরিতে কত আসবে, জে এর ভ্যালু মেমোরিতে 0 হবে, রাইট। সো আমি নেক্সটে দিলাম, দেখো জে এর ভ্যালু 0। ওকে, ভেরি গুড। মানে আমরা যেভাবে চিন্তা করতেছি আমার কম্পিউটার মেমোরিতে সেভাবেই কিন্তু জিনিসগুলো যাচ্ছে। আচ্ছা, তো তারপরে হইতেছে যে আমি কি করলাম, নেক্সটে আবার দিলাম, নেক্সটে দেওয়ার পরে সে কি করবে, চেক করবে। এখন বলো তো জে এর ভ্যালু 0, 0 mod 2 এটা কি 0 কিনা, মানে আমার প্রোগ্রামটা কি ইফের মধ্যে ঢুকবে নাকি ইলসে চলে যাবে বলো তো কেউ। স্যার ইফে ঢুকবে স্যার। ইফে ঢুকবে, বিকজ জে এর ভ্যালু যেহেতু 0 এখান থেকে আমি পাইলাম যেটা আমার মেমোরিতে সেভ হয়ে আছে, তার মানে সে ইফে ঢুকবে। ইফে ঢোকার পরে তার কাজ কি, বলো তো, এই 3 এর ঘরে ঢোকার পরে তার কাজ কি, দেখা না এই ইন্ডেক্সটার ভ্যালু আই এবং জে এর ভ্যালু এই 3, এটার ভ্যালু সরি আই এবং জে এটার যে যোগফল সেটা আসলে 2 দ্বারা বিভাজ্য কিনা, সে তো সেটাই চেক করবে, তাই না। তো যখন সে এই ইফের মধ্যে আসবে, সে ইফের মধ্যে এটা রান করবে, রান করার পর সে কোথায় আসবে, রোয়ে আসবে। রোয়ে আসার পরে সে রো এর ভ্যালু কত বলো তো, রো এর ভ্যালু কিন্তু 5। তার মানে আমার এই ইফে আসার পরে এই লুপটা কয়বার রান হবে, 5 বার রান হবে, কারণ আমার অ্যাকচুয়ালি কলামটা রান করতে হবে উপর থেকে নিচ পর্যন্ত, তাই না। আচ্ছা, সো আমি এখানে আসি, আমি নিচের দিকে একটু যাই, সরি, হ্যাঁ আমি একটু নিচের দিকে আসলাম, হ্যাঁ ঠিক আছে। সো এখন আমার এটা রান হবে, সো আমি হইতেছে যে আচ্ছা এটাকে সরাই দিতে হবে এখান থেকে, হ্যাঁ। সো আমি এখন এই লুপের ভিতরে আসলাম, লুপের ভিতরে আসার পরে এটা যেহেতু এটা কেন কাজ করলো, এই কন্ডিশনটা এখান থেকে কেন এখানে আসলো, বিকজ জে এর ভ্যালু 0 যেটা আসলে 2 দিয়ে বিভাজ্য। আচ্ছা, আমি কিন্তু অ্যাকচুয়ালি এই 3 এর জন্য কাজ করতেছি, তাই না। এই 3টা প্রিন্ট হবে কি হবে না সেটা আসলে এই 3 এর আই এবং জে 2 দিয়ে ভাগ হচ্ছে কিনা সেটা দেখে আমি বুঝতে পারবো, রাইট। আচ্ছা, তো তাইলে আমি নিচের দিকে আসলাম, এখন দেখো আই এর ভ্যালু আমার 0 দাঁড়াইলো, জে এর ভ্যালু আমার 0, আই এর ভ্যালু 0। তো আই যে 0 আমার এই ম্যাট্রিক্সে কোন ভ্যালুটা বলো তো, এই 3 না, এই 3 এর আই আর জে এর যে ইন্ডেক্স সেটাই কিন্তু 3। আই এর ভ্যালু যখন 0, জে এর ভ্যালু যখন 0 তখনই কিন্তু আমি 3 পাবো। ভেরি গুড। সো তাইলে আমি হইতেছে যে একটু পিছনে আসি, পিছনে, হ্যাঁ এবার আমি নেক্সটে দিলাম, নেক্সটে দেওয়ার পরে কিন্তু আমার এই ইফ চেক হবে। এখন বলো তো এই ইফ চেক হওয়ার পরে এটা 0 হবে না, এবং 0 হওয়ার পরে আমার আউটপুটটা 3 আসবে না আমার এক্স ইউর আউটপুটে, হ্যাঁ বা না। এনিওয়ান, আমি বলতেছি যে এই যে আই এবং জে এর ভ্যালু যে 0, সো আই এবং জে এর ভ্যালু যদি যোগ করে আমি 2 দিয়ে মড করে 0 পাই, মানে একটা জোড় সংখ্যা পাই, তাহলে সেটাকে আমি প্রিন্ট করব। তাহলে এখান থেকে প্রিন্ট করার পরে আমি কত পাবো, 3 পাওয়ার কথা এক্সপেক্টেড আউটপুট। সো আমার প্রোগ্রাম অনুযায়ী আমার আউটপুটটাও তো 3 আসা উচিত, তাই না। সো আমি যদি এখানে আসি এবং এখানে এসে যদি যাই, দেখো আমার আউটপুটটা কিন্তু 3 আসছে। আচ্ছা, এই যে 3টা যে হইলো, আমার যে এখানে যে ম্যাট্রিক্সটা আছে, কই গেল ম্যাট্রিক্স, এখানে এই 3 এর পরে আমার কত প্রিন্ট হওয়া উচিত বলো তো, 9 প্রিন্ট হওয়া উচিত না। তার মানে কি 7টাকে কি প্রিন্ট করবে, 7টাকে সে ওভারল্যাপ করবে। কিভাবে 7টাকে সে ওভারল্যাপ করে, আমি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর আমি যখন নেক্সটে দিব, তখন আমার এটা আবার এখানে যাবে, তাই না, হ্যাঁ উপরে যাবে। উপরে যাওয়ার পরে এখানে দেখো আয়ের ভ্যালু 1 হয়েছে, আয়ের ভ্যালু 1, জে এর ভ্যালু 0, আয়ের ভ্যালু 1, এটা কখন বলো তো, কলামের ভ্যালু 0, আয়ের ভ্যালু 1, তার মানে সে 7কে নিয়ে ডিল করবে, এবং সে 7কে কি করবে, 7কে হইতেছে যে ভাগ করবে। 7 এর আয়ের ইন্ডেক্স আর জে ইন্ডেক্স যদি করি, আই আর জে ইন্ডেক্স কত হইতেছে, আই আর জে ইন্ডেক্স হইতেছে আমার 1, যেটা আসলে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, বা সেটার ইকুয়াল টু 0 হচ্ছে না, তার মানে সে এই এটাকে প্রিন্ট করবে, সেটাকে সে প্রিন্ট করবে না, রাইট। সো সেটাই কিন্তু হবে। নেক্সটে যখন যাব, সে সেটাকে কি করবে না, ওভারল্যাপ করবে। দেখো সে কিন্তু সেটাকে প্রিন্ট করে নাই, উপরে চলে গেছে, দেখছো এখানে কিন্তু কিছু আসে নাই।
সে উপরে যাওয়ার পরে আয়ের ভ্যালু কী করবে, আয়ের ভ্যালু আরেকবার বাড়াবে। আমি সব কিছু দেখাবো না অবশ্যই, 2-3টা দেখাবো। সো আয়ের ভ্যালুটা বাড়ছে, আয়ের ভ্যালু এখন কত হয়েছে, 2 হয়েছে। এখন বলো তো J0 আর I2 এটা কোনটা বলো তো? J0 মানে কি আমার কলাম 0, I2 মানে কি আমার রো 2। সো এইটা হইতেছে আমার রো 0, এটা হচ্ছে আমার রো 0, এটা হচ্ছে আমার রো 1, এইটা হচ্ছে আমার রো 2। তার মানে আমার 9। এই 9 এর করেসপন্ডিং I এবং J এর ভ্যালু কত? 9 এর করেসপন্ডিং I এবং J এর ভ্যালু হইতেছে 2, যেটা কিনা এইখানে এসে এই টেস্ট কেসে মানে ইফ কন্ডিশনে ট্রু হবে এবং আমার আউটপুটে 3 এর পাশে কত প্রিন্ট হবে? 3 এর পাশে কিন্তু 9 প্রিন্ট হবে। সো দেখো এখানে আসলো, আই যে চেক করতেছে, চেক করার পরে এখানে আউটপুটে এই জিনিসটা প্রিন্ট হবে, 3 এর পরে সে কত হবে? 9 হবে। সো আই হোপ ভিজুয়ালাইজেশনটা কীভাবে কাজ করে, ভিজুয়ালাইজার ওয়েবসাইট সম্বন্ধে তোমরা জানলা। আচ্ছা, মানে এই ভিজুয়ালাইজেশন ওয়েবসাইটে যে দেখাইলাম তোমাদেরকে, এখানে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা তুমি বুঝতেছো না যে ভাই এখানে কি হইতেছে, এরকম কি কোনো কোশ্চেন আছে? থাকলে আমাকে বলতে পারো, কারণ এই প্রবলেমটা আই হোপ আমি মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল পর্যন্ত বুঝাইতে পারছি। সো কিভাবে মানে তুমি যখন প্রোগ্রামিং শিখবা, তুমি জাস্ট প্রবলেম দেখে সলিউশন লিখতে পারাটাই তোমার কাজ না। ইন্টারনালি মেমোরিতে কী কী হচ্ছে সেটা বুঝতে পারাটাও অ্যাজ অ্যান সিএসসি স্টুডেন্ট অ্যান্ড আপকামিং ইঞ্জিনিয়ার বলো বা সিএসসি গ্র্যাজুয়েট বলো, একটা প্রোগ্রাম আমার কম্পিউটারের মেমোরিতে কী কী করতেছে, কোথায় কী স্টোর করতেছে, এটা তোমাকে বুঝতে পারতে হবে। এখানে আমি আরও অনেক আলোচনা করা যেত, আমি যেহেতু আমাদের এত আলোচনার এখন দরকার নাই, আস্তে আস্তে বলবো। আমিও কি ডে ওয়ানে এত কিছু বুঝতাম? আমি ডে ওয়ানে এত কিছু বুঝতাম না। এখানে প্রত্যেকটা জিনিসের মিনিং আছে, বাট আপাতত আমি জিনিসটাকে সর্ট করে জাস্ট এই আই যে কীভাবে মেমোরিতে আপডেট হচ্ছে এবং এটা কীভাবে এখানে আসতেছে সেটা আমি দেখাইলাম। সো এভাবে করে পুরো প্রোগ্রামটাই আমার হইতেছে যে একটা একটা করে প্রায় 241টা অপারেশন হবে এই প্রোগ্রামে, এবং 241টা অপারেশন হওয়ার পরে যখন তুমি এখানে পুরাটাই দেখবা, দেখবে যে তোমার আউটপুটটা অ্যাকচুয়ালি যেটা চাচ্ছে এক্সপেক্টেড সেটাই কিন্তু চলে আসতেছে, দেখতে পাচ্ছ? শেষ পর্যন্ত সেটাই কিন্তু চলে আসছে এবং প্রোগ্রাম কিন্তু ডান। সো দিস ইজ হাউ ভিজুয়ালাইজার ওয়েবসাইট ক্যান হেল্প ইউ ইন 2D অ্যারে। অন্যান্য কনসেপ্টের ক্ষেত্রেও হেল্প করতে পারে, সেগুলো যখন আমরা ওই ক্লাসগুলো দেখবো তখন তুমি, আমি যে একটা প্রবলেম দেখাই দিলাম, এই প্রবলেমের তো আরও ভ্যারিয়েশন হতে পারে, তখন তুমি ভিজুয়ালাইজারের কাছে আসবা, এসে ভিজুয়ালাইজ করে নিজের মস্তিষ্ককে জিনিসটা বুঝাই দিবা যে ভাই যে প্রবলেমটা দেখাইলো, এই যে আমি যে প্রবলেমটা এখানে দেখাইলাম, কই গেল আমার খাতা, হ্যাঁ, আমি যে প্রবলেমটা এখানে দেখাইলাম, এই প্রবলেমটা তো ছিল, আমরা আমরা ছিলাম এই জায়গাতে, রাইট? আমরা এই জায়গাতে ছিলাম, এই জায়গা থেকে আমরা হইতেছে যে বেসিক অ্যানালজি দাঁড় করাইলাম। অ্যানালজি দাঁড় করানোর পরে আমরা একটা এক্সিকিউটেবল কোডে আসলাম। এক্সিকিউটেবল কোডে আসার পরে আমরা ভিএস কোড ওপেন করছি। ভিএস কোড ওপেন করে আমরা দেখছি যে আমাদের ফ্যাকাল্টিরা এইভাবে কোয়েশ্চেনগুলো দিয়ে দেয়, রাইট? একটু আমি মিনিমাইজ করে ছোট করে নিই। আমাদের ফ্যাকাল্টিরা এইভাবে একটা টেস্ট কেস দিয়ে দেয়, আমাদেরকে এই মেথডের মধ্যে কোডটা লিখতে হয়। কোডটা লিখে আমি যখন কন্ট্রোল আর দিব তখন রান হবে এবং আমার এক্সপেক্টেড আউটপুট কোনটা সেটা দেখাবে। বাট আমি খুব একটা ভালো ফিল করতে পারলাম না যে এখানে অ্যাকচুয়ালি কী হইলো। সো আমি এই আমার যে মেথডটা সেটাকে আমি ভিজুয়ালাইজারে নিয়ে যেয়ে মেমোরির ভিতরে কী হচ্ছে সেটা দেখে নিলাম। দিস ইজ হাউ মানে ফুল লার্নিং তোমার ভিতরে ঢুকবে এবং অনেক লং টাইম পর্যন্ত মনে থাকবে। আমি এই প্রবলেমগুলো প্রায় 8 মাস আগে করছিলাম, বাট আমি যখন সলভ করতে বসছি আমি কিছু কিছু জিনিস ভুলে গেছি। আমি ভিজুয়ালাইজারে গেছি, ওখান থেকে ভিজুয়ালাইজ করছি, প্রবলেমের এই ব্যাখ্যাগুলো লিখছি, মোটামুটি আমার জিনিসটা বুঝা গেছে যে এখন এই টাইপের অন্য যে কোনো প্রবলেম তুমি আমাকে দাও, আমি একটা আইডিয়া দাঁড় করায় এই মানে টপে যাব নাকি বটমে যাব, কলাম কি ইভেন হবে নাকি অড হবে, আমি কিন্তু এখন বের করে দিতে পারবো। সো আই হোপ ফার্স্ট প্রবলেমটাতে আমি এত সময় নেওয়ার রিজনটা হইতেছে যে চ্যাটজিপিটি থেকে কপি পেস্ট তো সবাই করতে পারে, প্রবলেমের ছবি তুলে দিলেই কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে, হইতে পারে, বাট মেইন গেমটা হইতেছে যে তোমাকে যদি আমি প্রবলেমটা চেঞ্জ করে দেই, সেক্ষেত্রে তুমি চ্যাটজিপিটির মতো আরেকটা সলিউশন আনতে পারতেছো কিনা, এইটা তোমাকে মেক শিওর করা লাগবে, ঠিক আছে? সো আই হোপ ফার্স্ট অ্যাসাইনমেন্টটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। তোমরা যদি অনুমতি দাও তাহলে এর পরের প্রবলেমটা অনেক ইজি, সেটাতে আমি চলে যাবো এবং সেখানে খুবই কম সময় লাগবে, ঠিক আছে? সো তোমরা কি এই প্রবলেমটা বুঝতে পারছো? ওভারঅল একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে? আরেকবার ভিডিওটা দেখলে একটু আমার মতো চিন্তা করলে, আমি যখন নোটটা প্রোভাইড করব, কোডটাও প্রোভাইড করব গিটহাবের, তখন তোমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো আমি তাহলে আর কথা না বাড়াই, আমি সেকেন্ড প্রবলেমে জাম্প করি। আমি হয়তো আজকে 3টা প্রবলেম দেখাবো, বিকজ বুঝতে পারছি যে ফার্স্ট প্রবলেমটাই অনেক বড় হয়ে গেছে, হয়তো এটার 2টা পার্ট হইতে পারে। আমি তোমরা যখন ল্যাবে যাবা, ইট ইজ প্রিটি শিওর যে আসলে আমি কাউকে ডিসরেসপেক্ট করতে চাই না, ফ্যাকাল্টিরা কেন জানি না ভিজুয়ালাইজার ওয়েবসাইট ওপেন করে দেখায় না, দেখাইলে কিন্তু ওই
সেকশনের সবগুলা স্টুডেন্টই খুব ভালো বুঝতে পারতো যে ইন্টারনালি আসলে এই ডাটা স্ট্রাকচারটা অ্যারে নামের যে ডাটা স্ট্রাকচারটা এটা কীভাবে কাজ করতেছে আমার মেমোরিতে, আইজের সাথে কী কী কম্বিনেশন হতেছে, কী কী প্যাটার্ন থাকতেছে, এগুলো সে বুঝতে পারতেছে, রাইট? সো এটা তারা কেন করে না? হয়তো সময় স্বল্পতার জন্য হইতে পারে, আমি আসলে জানি না। সো আমি এটাই চেষ্টা করবো আর কি। সো এখন চলো আমরা 2 নম্বর প্রবলেমটা দেখি। খুবই তাড়াতাড়ি এবং দ্রুত গতিতে আমরা 2 নম্বর প্রবলেমটা দেখব। এগেইন তুমি এই ক্লাস করে যে সব অ্যাসাইনমেন্টের সলিউশন করে ফেলতে পারো ব্যাপারটা এরকম না। তোমাকে নিজে নিজে ট্রাই করা লাগবে আমার এই ক্লাস শেষ হওয়ার পরে। আদারওয়াইজ তুমি এগুলো কখনোই নিজে নিজে পারবা না। পারবা, এই প্রবলেম পারবা। একটু ঘোরায় পেঁচায় দিলেই শেষ গেম। ঠিক আছে? সো ওই কাজে যাওয়া যাবে না। সো আমি বুঝাই দিই। সো এখানে আমাকে যেটা করতে বলছি সেটা হইতেছে যে আমাকে একটা ম্যাট্রিক্স দিছে। খুবই ভালো কথা। আমাকে একটা ম্যাট্রিক্স দিছে। কই গেল? হ্যাঁ, আমাকে একটা ম্যাট্রিক্স দিছে। এখন এই ম্যাট্রিক্স থেকে আমাকে আউটপুট চাচ্ছে কত? আউটপুট চাচ্ছে হচ্ছে -13 1। মানে একটা ম্যাট্রিক্স দিছে আর আউটপুট হচ্ছে -13 1। তার মানে এর মধ্যে নিশ্চয়ই কিছু প্যাটার্ন আছে, সেটা আমাকে খুঁজে বের করতে হবে এবং ওই প্যাটার্নটাকে ব্রেকডাউন করে আমাকে এক্সিকিউটেবল স্টেপ বাই স্টেপ লিখে নিতে হবে। তারপরে আমি সেটাকে কি সলভেবল একটা কোডে রূপান্তর করব। এটাই হচ্ছে আমার এই প্রবলেমের মূল গেম। সো এই প্রবলেমটা অ্যাকচুয়ালি কি বলছে বলো তো? এই প্রবলেমে বলছে যে এটা হচ্ছে কি, আমার একটা কলাম না, এই কলামের প্রত্যেকটা এলিমেন্টের সাম কত, এই কলামের প্রত্যেকটা এলিমেন্টের, এটা হচ্ছে আমার জিরোথ কলাম, রাইট? জিরোথ কলামের প্রত্যেকটা এলিমেন্টের সাম হইতেছে আমার 29। যোগ করে দেখো 29 পাবো। 1 নম্বর কলামের প্রত্যেকটা এলিমেন্টের সাম কত? 16 আর 2 নম্বর কলামের 2 নম্বর কলাম এটা 0 1 2, 2 নম্বর কলামের প্রত্যেকটার সাম কত আমার 17। সো এখানে আমাকে সেটা লিখে দিছে সাম অফ জিরোথ কলাম। এক্সপ্লেনেশন মাঝে মাঝে পরীক্ষায় দেয়, মাঝে মাঝে দেয় না, বাট প্রবলেম স্টেটমেন্ট পড়ে তুমি এটাই বুঝতে পারবে, ঠিক আছে? সো সাম অফ জিরোথ কলাম 29 16 17। এখন কি করতে বলছে যে এখন এখানে যেটা করতে বলছে পরপর দুইটা কলামের সামের ডিফারেন্স করতে বলছে। এগেইন দেখো আমি কিন্তু এই যে প্রবলেমগুলো সলভ করে দিছি বা তোমাদের ল্যাবে যে প্রবলেমগুলো আছে সেগুলোকে সবগুলো দেখো কলাম ওয়াইজ চিন্তা করছে। এখন যদি ল্যাব কুইজে রো ওয়াইজ দেয়, এই চিন্তাটা করতে পারার মতো পড়াশোনা তোমাকে করা লাগবে। তুমি যদি কলাম ওয়াইজ বুঝতে পারো, রো ওয়াইজ জিনিসটা তো দিতেই পারে। আমি যদি বলতাম যে রো ওয়াইজ সবগুলোর সাম বের করো, তারপরে পরপর দুইটা রো এর যে টোটাল সাম আছে সেটা বিয়োগ করে তুমি একটা অ্যারেতে সেভ করে অ্যারেটা আমাকে রিটার্ন করে দাও। প্রবলেম এইটাই আর কি। সো এখানে কলাম ওয়াইজ 3টা কলাম আছে। সো 3টা কলাম মানে কি? আমার কলাম 0 আর কলাম 1 এই দুইটার যে ডিফারেন্স সেটাই কিন্তু এখানে করছি দেখো। পরপর দুইটা কলামের ডিফারেন্স। সো আমার কলাম 1 আর কলাম 0 ডিফারেন্স মানে কি? ডিফারেন্স মানে পরেরটা থেকে আগেরটার বিয়োগ। সেটা এখানে বলে দিছে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, এই যে এখানেই বলে দেওয়া আছে দেখো 16 এবং 29। তো 16 কি কলাম 0 নাকি 1? কলাম কিন্তু 1, রাইট? এটা কিন্তু কলাম 1 16। তো 16 মাইনাস 29, 29 মানে কত? 29 মানে হচ্ছে কলাম 0। তো তার মানে আমাকে কলাম 1 থেকে কলাম 2 এর সামেশনগুলো, এলিমেন্টের সামেশনগুলোকে বিয়োগ করতে বলছে, যেটা -13। এই -13টাই কিন্তু এখানে আছে। আই হোপ প্রবলেমটা খুবই সহজ, যে আমাকে ভাই এই ওয়াইজ ট্রাভার্সাল করতে হবে, প্রত্যেকটা এলিমেন্ট যোগ করতে হবে, যোগ করার পরে প্রত্যেকটা এলিমেন্টের যে সাম আছে পরের কলামের টোটাল সামের থেকে বিয়োগ দিতে হবে, বিয়োগ দিয়ে অ্যারেতে স্টোর করতে হবে। এটাই প্রবলেম, এটাই সলিউশন আর কি। সো তার মানে এইটা আর এইটা যখন আমি পাবো, আমাকে এটার থেকে এটা বিয়োগ দিতে হবে। তারপরে আমি এইটা আর এইটা যখন পাবো, তখন আমাকে এইটা থেকে এইটা বিয়োগ দিতে হবে, যেটা আমি এখানে আসলে ইন্ডিকেটর দিয়ে বুঝাইছি। যে যখন আমি হইতেছে যে এই বিয়োগটা করতেছি, তখন 1 থেকে 0 বাদ দিতেছি, 1 থেকে 0 বাদ দিতেছি। আবার আমি যখন এই দুইটার ক্ষেত্রে চিন্তা করব, তখন কি আমি এই 2 থেকে 1 বাদ দিব। সো আমি 2 থেকে 1 বাদ দিতেছি, 2 থেকে 1 বাদ দিতেছি। এটা আমি কই থেকে পাইলাম? এই চিন্তাটা আমি কই থেকে পাইলাম? এই চিন্তাটা আমি এইখান থেকেই পাইলাম, যেটা আমাকে এক্সপ্লেনেশনে দিয়ে দিছে তারা। আচ্ছা, সো এবং এই যে এটা যে একটা আউটপুট, এটা কি বলছে বলো তো? দেখো, স্টোর এখানে বলে দিছে যে স্টোর দ্য ডিফারেন্স অফ সাবসিকোয়েন্স কলাম ওয়াইজ সামেশন। সাবসিকোয়েন্স কথাটার মানে হচ্ছে পরপর। সাবসিকোয়েন্স, সিকোয়েন্স মানে কি? পরপর। সো পরপর কলাম ওয়াইজ সামেশন, পরপর কলাম ওয়াইজ সামেশনের ডিফারেন্সটাকে তোমাকে একটা লিনিয়ার অ্যারেতে সেভ করতে হবে। পরপর কলাম ওয়াইজ সামেশনের ডিফারেন্সটাকে একটা লিনিয়ার অ্যারেতে স্টোর করতে হবে। একটা লাইনেই মানে পুরো প্রবলেম বলে দিছে আর কি। আর এই উপরে বগিযোগী অনেক কথাবার্তা পরীক্ষায় লিখে 1 পেজ ভরায় দেয়। তোমাকে জাস্ট ওই মূল কথাটাকে আইডেন্টিফাই করতে হবে, যেটা আমি এখানে মার্ক করে দিছি। যখন তুমি মিটে যাবা, তখন দেখবা যে এক পেজের একটা উদ্দীপক দিছে, যে উদ্দীপক পড়লে তুমি প্রবলেমের অর্ধেক ভুলে যাবা। তোমাকে আসলে ইনপুট, আউটপুট, এক্সপ্লেনেশন এইটা দেখে প্রবলেম সলভিং শুরু করা লাগবে। তারপরে তুমি একটু যে পড়লা
কোথাও কোনো কনস্ট্রেন্ট আছে কিনা বা কোথাও কোনো টেস্ট কেস বলে দিছে কিনা, ঠিক আছে? আচ্ছা, সো তাই আই হোপ প্রবলেমটা দেখে বুঝতে পারছো যে কী করতে হবে। তো তাহলে এখানে আমি বুঝতে পারলাম যে এভাবে আসলে আমার কলামের বিয়োগটা করতে হবে, কোনো সমস্যা নাই। আমাকে একটা আউটপুট হিসেবে একটা লিনিয়ার অ্যারে আমাকে রিটার্ন করতে হবে। সো এটাতেও কোনো সমস্যা নাই, হ্যাঁ, এটাতেও কোনো সমস্যা নাই। এরপরে অ্যাকচুয়ালি কী করতে হবে বলো তো? এখানে আমি অনেক কিছু লিখছি, সেটা হইতেছে যে একটা ম্যাট্রিক্সের, এটা তো জানি, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা আসলে একটা 2D অ্যারে, রাইট? এটা একটা 2D অ্যারে বা 2D ম্যাট্রিক্স। যখন আমি একটা ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের শর্ট ফর্মে ম্যাট লিখছি, ম্যাট্রিক্সের পরে যখন দুটা অ্যারের সাইন থাকে, তার মানে আমাকে বুঝতে হবে যে প্রথমটা অ্যাকচুয়ালি রোকে ইন্ডিকেট করে, দ্বিতীয়টা অ্যাকচুয়ালি কলামকে ইন্ডিকেট করে। দ্যাটস আমি রো এবং কলাম এভাবে লিখছি। সো আচ্ছা, এরপরে যখন কলামের সাম বের করতে হবে তখন আমার কি ফিক্স থাকে বলো তো? তখন কিন্তু আমার কলামটা ফিক্স থাকে, রো বারবার চেঞ্জ হচ্ছে। কেন, কিভাবে? যখন আমি এই কলামের সাম বের করব, তখন কি আমি এই কলাম থেকে এই কলামে জাম্প করতেছি, নাকি এই কলামে আসার পরে আমি প্রথমে এই রো এর এই ভ্যালুটা সেভ করতেছি, এটা সেভ করতেছি, এটা সেভ করতেছি, এটা সেভ করতেছি। তার মানে কি, আমি যখন কলামের ভ্যালুগুলোকে সেভ করতেছি, সরি সাম করতেছি, তার মানে আমার কলাম ফিক্স থাকবে, আমার রো বারবার চেঞ্জ হবে, রাইট? এই কথাটাই কিন্তু আমি এখানে, এটা হচ্ছে আমার অবজারভেশন। এই অবজারভেশন তুমি কই থেকে পাবা? বেশি বেশি প্রবলেম সলভ করতে করতে পারবা। তুমি যদি এই ধরনের 20টা প্রবলেম সলভ করো, আই বিলিভ 20টা ইজ এনাফ, বাট 20টা বুঝে এবং ওই 20টার আশেপাশে যত ধরনের প্রবলেম হইতে পারে সবগুলোকে সলভ করতে পারার মতো চিন্তাভাবনা মাথায় রাখা লাগবে। তাইলেই তুমি মিড টার্মে যে কোশ্চেনটা সলভ করতে পারবে। আমি ক্লাসের শেষে বা আজকের ফার্স্ট পর্বের প্রথমে শেষের দিকে একটু মিড টার্মের কোশ্চেনটাও দেখাবো। তোমরা কি জেনে অবাকও হইতে পারো, এটা কিন্তু একটা মিড টার্মেরই কোশ্চেন, ঠিক আছে? এটা কিন্তু একটা মিড টার্মের কোশ্চেন, তারা অ্যাসাইনমেন্টে দিয়ে দিয়েছে। মিড টার্মেরটা অনেক আগের মিড টার্ম, এটা আসলে দিয়ে দিয়েছে। এটা আমি কই থেকে বুঝলাম? আমি আগের মিড টার্মের কোশ্চেনগুলো একটু চেক করছি তাই। আচ্ছা, সো দ্যাটস আমি এখানে লিখে দিছি। অ্যান্ড এই জিনিসটা কিভাবে অ্যাচিভ করতে পারি আমি? এই জিনিসটাকে অ্যাচিভ করার একটাই ওয়ে, সেটা হচ্ছে নেস্টেড লুপ। নেস্টেড লুপের আউটার লুপটাকে আমি কলাম রাখবো, যেটা কখনো ফিক্স হবে না, আর ইনার লুপটাকে আমি রোতে রাখবো। এইখানে আমি এখানে লিখছি সেটাই। সো আমরা কি জানি? আমরা জানি যে একটা ইটারেশন, এই যে দেখো আমি এখানে লিখছি যে 2D অ্যারেকে সবসময় আমরা যখন ট্রাভার্স করি তখন কি, প্রথমে আমরা রো রাখি, তারপরে কলাম রাখি, মানে রো ফিক্স রাখি, কলাম বারবার চেঞ্জ হচ্ছে, রাইট? বাট এই প্রবলেম অনুযায়ী আমার অ্যাকচুয়ালি রোকে ফিক্স রাখতে বলছে নাকি কলামকে ফিক্স রাখতে বলছে? আমার কি তাইলে এই যে নেস্টেড লুপটা যে আমি এখানে লিখছি, এই নেস্টেড লুপটা কি এখানে কাজ করবে? এই নেস্টেড লুপটা এখানে কাজ করবে না, বিকজ আমার এখানে রোটা ফিক্সড হয়ে আছে, কলামটা বারবার চেঞ্জ হচ্ছে। বাট আমার প্রবলেম অনুযায়ী আমার অবজারভেশন হচ্ছে কলাম ফিক্স রাখতে হবে, রো চেঞ্জ করতে হবে। তাহলে আমাকে আসলে কি করতে হবে বলো তো? আমাকে আমাকে যে আমি যে লুপটা লিখবো সেই লুপের কলামটাকে ফিক্স রাখতে হবে, রোটা যেন বারবার চেঞ্জ হয়। এগেইন এটা কিন্তু জাস্ট অ্যানালজি, মানে এখানে রকেট সায়েন্স না। আমি সবসময় রো কলাম এভাবে নেস্টেড লুপ চালাই অভ্যস্ত, বাট আমার প্রবলেম যেহেতু আমাকে বলতেছে যে কলাম ফিক্স রাখতে হবে, তাই কলাম ফিক্স রাখলাম, দেন আমি রোকে এখানে নিচের দিকে বারবার একটা করে চেঞ্জ করতেছি। দেন কলাম ফিক্স, রো চেঞ্জ। আর এটা কি, রো ফিক্স, কলাম চেঞ্জ। আই হোপ জিনিসটা মেক সেন্স করতেছে তোমাদের মাথায়। এগেন আমি জাস্ট তোমাদেরকে প্রবলেম সলভিং অ্যাপ্রোচ, প্রবলেমের চিন্তা ভাবনা এগুলো বোঝাচ্ছি। তুমি ল্যাবের এই জিনিসগুলো কত ভালো পারবা এটা পুরোপুরি ডিপেন্ড করবে তোমার পরিশ্রমের উপরে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের সলভিং অ্যাপ্রোচ। সো সলভিং অ্যাপ্রোচটা কেমন হবে আমি একটু দেখি। হ্যাঁ, সলভিং অ্যাপ্রোচটা হবে কাইন্ড অফ এইরকম যে, সরি, যে হইতেছে যে আমার মেইন ম্যাট্রিক্সের রো এবং কলাম আমি বের করব। একটা ম্যাট্রিক্সের রো এবং কলাম কীভাবে বের করে এটা কিন্তু আমি অলরেডি প্রথম প্রবলেমে দেখাইছি। রো ইকুয়াল টু কি, ম্যাট্রিক্স ডট লেন্থ, আর কলাম ইকুয়াল টু কি, ম্যাট্রিক্সের 0 নম্বর ইন্ডেক্স ডট লেন্থ, ঠিক আছে? সো আমি এটা বের করলাম। কলামের সাম, প্রত্যেকটা প্রত্যেকটা কলাম প্রত্যেকটা যে কলামের সাম যে আমি বের করব, তো প্রত্যেকটা কলামের থেকে তো একটাই সাম পাবো, একটা কলাম একটা সাম। 10টা যদি কলাম থাকে তার মানে আমি 10টা সামেশন পাবো উপর থেকে নিচ পর্যন্ত। সো প্রত্যেকটা সাম ধরে রাখার জন্য একটা 1D অ্যারে বানাইতে হবে আমার। তো এখানকার এই যে অ্যারে যে বানাবো, এটা সাইজ কত হবে? যতগুলা কলাম ততগুলা সাইজ। মানে আমার কলাম যদি এরকম 3টা হয়, তাহলে আমি যে অ্যারেটা বানাবো সেটা সাইজও কি 3টা হবে না? কারণ এটার সামেশনগুলো এখানে বসবে, এটার সামেশনগুলো এখানে বসবে, এটার সামেশনগুলো এখানে বসবে। 3টা কলাম 3টা সামেশন, দ্যাটস আমি এই কথাটা লিখছি। আচ্ছা, 3 নম্বরে আমি স্টেপে কি লিখছি? প্রতিটা কলামের সাম বের করব। প্রতিটা কলামের সাম কীভাবে বের করে সেটা আমরা একটু পরে কোডে দেখব। আর 4 নম্বরে আমি কি লিখছি? 4 নম্বরে হচ্ছে ডিফারেন্স অ্যারে বানাবো, ডিফারেন্স অ্যারে বানাবো। সো ডিফারেন্স অ্যারে কীভাবে হবে বলো তো? এই প্রবলেম দেখে তুমি জাস্ট কেউ একজন বলবা, এখানে কলাম আছে কয়টা বলো তো, কেউ একজন। এখানে টোটাল কলাম আছে কয়টা? এনিওয়ান? তিনটে স্যার।
3টা, রাইট? Yes. হ্যাঁ, যদি কলাম 3টা থাকে তাহলে আমার ডিফারেন্স অ্যারে কয়টা হইছে? 2টা। 2টা, মানে কি কলাম -1। যদি আমার 4টা কলাম থাকতো তাহলে আমার আউটপুট অ্যারে বা ডিফারেন্স অ্যারে কয়টা হইতো? 3টা। 3টা। তার মানে অ্যাকচুয়ালি আমার প্যাটার্নটা কি দাঁড়াইছে? আমার প্যাটার্নটা দাঁড়াইছে যতগুলা কলাম থাকবে তার থেকে 1 কম হবে আমার ডিফারেন্স অ্যারে, রাইট? জি। তার মানে তোমার পরীক্ষায় যদি এখানে 3টা দিয়ে দেয়, সো তুমি তার মানে 2টা অ্যারে বানাবা। পরীক্ষায় যদি তোমাকে 4টা বলে দিত, তার মানে তুমি এখানে কয়টা অ্যারে বানাতা? 3টা অ্যারে বানাইতা। সো দ্যাটস ওয়াই আমি এই কথাটা এখানে লিখছি যে ডিফারেন্স অ্যারে বানাবো। এখন এর সাইজ হবে কি? কলাম -1, কলামের সাইজ থেকে 1 কমের অ্যারে। সো ডিফারেন্স অ্যারে। আচ্ছা, এই যে ডিফারেন্স অ্যারের ক্যালকুলেশনটা কেমন হবে বলো তো? এটা হচ্ছে আমার ডিফারেন্স অ্যারে। ডিফারেন্স অ্যারের i নম্বর ইন্ডেক্স মানে 0 নম্বর ইন্ডেক্সে আমার কোন ভ্যালুটা, এই যে আমি এখানে যে লিখছি কলাম সাম i+1 মাইনাস কলাম সাম i, এটা কেন লিখলাম? কারণ প্রবলেম অনুযায়ী আমাকে আগে বড় ভ্যালুটা ছিল, তারপরে কিন্তু তার থেকে 1 কম ভ্যালু ছিল। 1 এর থেকে 1 কম ভ্যালু কত? 0 না? তারপরে দেখো 2 এর থেকে 1 কম ভ্যালু কত? 1 না? সো এই যে ডিফারেন্সটা যে আমি লিখবো, এই ডিফারেন্সটা যে আমি লিখতেছি, সো ডিফারেন্সটার আমার এই যে এখানে যে ইন্ডেক্সটা আছে তার থেকে 1 কম কি i হচ্ছে না? i এর ভ্যালু যদি 2 হয়, সো 2 + 1 মানে হচ্ছে 3। তাহলে এখানে কত হবে? এখানে 2, 2 থেকে আমি বাদ দিতেছি, মানে 3 থেকে বাদ দিতেছি কত? 2। কলাম অ্যারে, যেটা কলাম সামের যে অ্যারে আছে সেই অ্যারের 2 নম্বর ভ্যালু থেকে আমি বাদ দিতেছি কলাম সামের 2 নম্বর যে ইন্ডেক্স আছে। এই জিনিসটা কি বুঝতে পারছো? এই ক্যালকুলেশনটা কিন্তু অ্যাকচুয়ালি আমি এখান থেকে লিখছি, বোঝা যায়? তোমরা কি বুঝতে পারতেছো এটা? বুঝতে না পারলে আমাকে বলো যে ভাইয়া আপনি এই ক্যালকুলেশনটা কিভাবে করলেন? ক্যালকুলেশনটা সিম্পল। আমার 2টা অ্যারে বানাইতে হবে, রাইট? একটা হইতেছে আমার কলামের সামগুলো রাখার জন্য একটা অ্যারে বানাইতে হবে, আর একটা হচ্ছে ডিফারেন্সগুলোর জন্য একটা অ্যারে বানাইতে হবে। সো কলাম সামের এই ক্যালকুলেশনটা আমি কিভাবে করব? আমার কলাম সামের যে অ্যারে আছে, অ্যারের যে ইন্ডেক্স আছে, সো আমি অ্যারের এক্সাম্পল বাদ দিলাম, আমি এই এক্সাম্পলে আসলাম। আমার এটা হচ্ছে আমার কলাম সাম। সো প্রথম কলাম সাম আমি কত পাইছি? 29 পাইছি। দ্বিতীয় কলাম সাম কত পাইছি? আমি 16 পাইছি। সো তাহলে আমার মানে এখানে কি হবে? আমার দ্বিতীয়টা মাইনাস প্রথমটা হবে না? সো দেখো, দ্বিতীয়টা মাইনাস প্রথমটা। সো দ্বিতীয়টার জন্য আমি আসলে এখানে 1 বুঝাইছি, তার থেকে 1 কম আসলে এখানে বুঝাইছি। সো এখানে যদি আমার i+1 দেই তাহলে তার থেকে 1 কম কত হবে? i হবে। দ্যাটস ওয়াই আসলে এই প্রবলেমে বা এই ক্যালকুলেশনে আমি এরকম দিছি। আচ্ছা, এখনো না বুঝলে আমি যখন পুরো কোডটা দেখাবো তখন জিনিসটা মেক সেন্স করবে। আচ্ছা, সো তাইলে আমি হইতেছে সলভিং এর 4টা স্টেপ, এই প্রবলেম মাত্র 4টা স্টেপ, এটা আমি বুঝতে পারলাম, ঠিক আছে? আর কলাম সামের জন্য একটা লিনিয়ার অ্যারে বানাইতে হবে। সো লিনিয়ার অ্যারে তোমরা 110 এ বানাইছো, তোমরা 111 এও বানাইছো। লিনিয়ার অ্যারে কেমনে বানায় তোমরা জানো, রাইট? জি, কেউ কিছু বলতেছিলা? আচ্ছা, তো তাইলে এখন হইতেছে যে আমরা মোটামুটি এই 2 নম্বর প্রবলেমের যা যা কনস্ট্রেন্ট ছিল, কিভাবে কি চিন্তা করতে হবে, এখান থেকে কি কি মানে অ্যানালজি দাঁড় করাইতে হবে, মোটামুটি একটা সব কিছুই ওভারভিউ দিছি। এখন চলো আমরা এটার কোডটা একটু দেখি, কোডটা কিভাবে কাজ করতেছে। সো হইতেছে যে এখানে দেখো, প্রথমে আমি কি বের করেছি? স্টেপ 1 অনুযায়ী রো আর কলামের লেন্থটাকে আমি বের করে নিছি। তারপরে আমি আমি কলামের যে সামেশনগুলো আছে, এই যে কলামের যে সামেশনগুলো আছে সেটার জন্য আমাকে একটা কি কি অ্যারে বানাইতে হবে বলতো? একটা কলাম সামের জন্য কলাম সামের একটা অ্যারে বানাইতে হবে, রাইট? তো দ্যাটস ওয়াই দেখো এখানে কিন্তু আমি স্টোর কলাম সামের জন্য একটা কলাম সাম বানাই নিছি। আচ্ছা, তারপরে কি হয়েছে? কলাম ওয়াইজ আমাকে ইটারেশন করতে হবে এবং ভ্যালুগুলোকে আমাকে যোগ করতে হবে, রাইট? সো এখানে আমি একটা লুপ চালাইছি, অ্যান্ড এই লুপটা দেখো একটা নেস্টেড লুপ, 2টা ফর লুপ আছে যেহেতু একটা নেস্টেড লুপ। অ্যান্ড এই 2টা নেস্টেড লুপের এখানে কলাম কেন হইলো আর এখানে রো কেন হইলো? বিকজ এইটা আমি একটু আগে এক্সপ্লেন করছি, বিকজ আমার প্রবলেমের কলামটাকে ফিক্স রাখতে হবে, রোটা রোটেশন বারবার করবে। সো নর্মালি আমরা রো ফিক্স কলাম চেঞ্জ, এই লুপ এইরকম কন্ডিশন যদি আসে তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে লুপটাকে রান করব, রোটাকে ফিক্স রাখবো, কলামটা বারবার ইটারেশন হবে। আর আমার প্রবলেমে যেহেতু কলাম ফিক্স রাখতে বলছে, তার মানে কলাম উপরে থাকবে, রোটা নিচে থাকবে, রাইট? সো দ্যাটস ওয়াই আমার যে নেস্টেড লুপটা, আমার নেস্টেড লুপের দেখো কলামটা উপরে আছে, রোটাকে নিচে রাখছি। অ্যান্ড প্রত্যেকবার প্রত্যেকটা এই যে এখান থেকে যখন আমি প্রথম i এর ভ্যালু 0, j এর ভ্যালু 0, তারপরে সামের ভিতরে এসে কি ম্যাট্রিক্সটা i যে 0, i এবং j এর ভ্যালু 0 0 বসার কারণে
0 0 বসবে, 0 0 বসে কি হবে যে 0 0 নম্বরের যে এলিমেন্ট যেটা 1, সেই 1টা কার সাথে যোগ হবে, সেই 1টা অ্যাকচুয়ালি এই যে সাম, এই সামটা এখানে ইনিশিয়ালাইজ করে রাখছি, এই সামের সাথে যোগ হবে, যোগ হয়ে এই কল সামে এসে সামটাকে আমি বসাই দিলাম। সামের ভ্যালু কত ছিল 1, 1টা এসে প্রত্যেকবার লুপ ইটারেশন হবে আর সামের সাথে যোগ হবে, প্রত্যেকবার লুপ ইটারেশন হবে আর সামের সাথে যোগ হবে, যোগ হওয়ার পরে ফার্স্ট কলাম যতক্ষণ শেষ হবে তখন আমার ভ্যালুটা কত দাঁড়াবে বলো তো? তখন দাঁড়াবে আসলে 39, সরি হ্যাঁ 29। 29টা এসে কোথায় সেভ হবে? 29টা এসে সেভ হবে আমার সামে, এই সামে সেভ হবে। এই সামটা কোথায় উঠবে? কলাম সামের জে। জে কেন? বিকজ জে এর ভ্যালু কিন্তু 0, কলাম কিন্তু চেঞ্জ হয়নি। এরপরে এই পুরাটার পরে জে এর ভ্যালু 1 হবে, তার মানে আমার যে কলাম অ্যারেটা ছিল সেই কলাম অ্যারের ভ্যালু কত ছিল? 3টা। সো 0 নম্বর ইন্ডেক্সে 29 বসবে, তারপরে জে এর ভ্যালু কত হয়ে যাবে? জে এর ভ্যালু যখন 1 হবে তখন এই পুরা যোগটা হয়ে এই 1 নম্বর ইন্ডেক্সে এটা বসবে। সো আমি যোগের বিষয়টা বুঝলাম। এগেইন এটা আমি চাইলে ভিজুয়ালাইজার দিয়ে একটু পরে দেখাইতে পারি, আমি একটু পরে এটাও ভিজুয়ালাইজার দিয়ে 5 মিনিটে বুঝাই দিব, প্যারা নাই। আচ্ছা, আর ডিফারেন্স কিভাবে কাজ করে? সো ডিফারেন্স অ্যারে যে বানাইলাম, এখানে কেন কল মাইনাস 1 দিলাম সেটা তোমরা এতক্ষণ বুঝতে পারছো। বিকজ এখানে যে আমার 3টা কলাম আছে, 3টা কলামের সামেশন যোগ করার জন্য, সরি 3টা কলাম যে আছে, 3টা কলামের পরপর 2টা, তো পরপর 2টা কলামের সামেশন যোগ, সরি ডিফারেন্স করে আমি একটা ভ্যালু পাবো। দ্যাটস ওয়াই এখানে একটা পাইছি, এবং এইটা এই সরি এবং এইটা এবং এইটা, এই দুইটা মিলে আমি একটা সিঙ্গেল ভ্যালু পাবো, সেটার জন্য আমি আরেকটা ইন্ডেক্স পাইছি। তার মানে এখানে যে অ্যারের সাইজটা হয়েছে এটা ডিপেন্ড করতেছে কলামের যতগুলা ভ্যালু আছে, যতগুলা কলাম আছে তার থেকে এক কম। দ্যাটস ওয়াই আমি আমার প্রোগ্রামে এখানে একটা অ্যারে বানাইছি, সেই অ্যারেটার সাইজ কত রাখছি? কলাম মাইনাস 1। ফ্যাকাল্টিরা যখন খাতা চেক করে, ফ্যাকাল্টিরা তখন এই আই যে শুরু করছে কই থেকে, অ্যারেটা কত কত ইন্ডেক্সে নিছো, এগুলোই তারা চেক করে, এগুলো চেক করে তারা হচ্ছে তোমাকে মার্কস দেয় আর কি, টু বি অনেস্ট, বুঝছো? এরপরে হচ্ছে আমার ডিফারেন্সটাকে ক্যালকুলেশন করতে হবে। এখন ডিফারেন্সে ক্যালকুলেশন করবা, ডিফারেন্স ক্যালকুলেশন করার জন্য বলো তো কয়টা লুপ চালাইতে হবে তোমাকে? মানে তুমি এখানে যে ডিফারেন্স করছো, এখানে টোটাল কয়টা ডিফারেন্স করা লাগছে? এই যে 29, এইটা একটা, সরি 16 মাইনাস 29, এটা হচ্ছে একটা একটা ক্যালকুলেশন। 17 মাইনাস 16 এখানে হচ্ছে আরেকটা ক্যালকুলেশন। তার মানে তোমার লুপ যে তুমি চালাবা, সেখানে তোমার লুপটা কয়বার চলতে হবে? 2বার চলতে হবে, বিকজ 2বার চললে তুমি 2টা ডিফারেন্স বের করতে পারবা। সো দ্যাটস ওয়াই আমার যে এই অ্যারে বা আমি যে এই লুপটা যে ডিজাইন করছি, এখানে দেখো কলামের ভ্যালু কত? কলামের ভ্যালু হচ্ছে 3, 3 মাইনাস 1, 3 মাইনাস 1 মানে হচ্ছে 2। আমার লুপটা যদি 0 থেকে শুরু হয়, তার মানে 0-র জন্য একবার কাজ করবে, 1-এর জন্য একবার কাজ করবে, রাইট? 2 এর জন্য কেন কাজ করবে না? কারণ এই কন্ডিশনে এসে সেটা ব্রেক হয়ে যাবে। সো 0 এর জন্য একবার কাজ করবে, 1 এর জন্য একবার কাজ করবে। তার মানে আমার লুপটা 2 বার কাজ করবে। 2 বার কাজ করে সে কি করবে? এই যে আমি ডিফারেন্স অ্যারেটা বানাইছি, এই ডিফারেন্স অ্যারের ইনডেক্সটা এরকম না, কলাম মাইনাস 1 মানে মাত্র 2টা ইনডেক্স আছে না? সো প্রথম ইনডেক্সটা কত? i এর ভ্যালু যখন 0, তার মানে কি? এটা আমার 0 নম্বর ইনডেক্স। সো 0 নম্বর ইনডেক্সে কার বিয়োগ করব? আমার যে কলাম অ্যারে আছে, কলাম অ্যারেটা আমার কোথায়? এই যে কলাম অ্যারেটা যে বানাইছি, কলাম অ্যারের প্রথমে আমার কে বসছে বলো তো? আমি এখানে লিখে রাখি কলাম অ্যারে। সো এটা হইতেছে আমার কলাম অ্যারে। সো কলাম অ্যারের, আই হোপ দেখা যাচ্ছে, কলাম অ্যারের এখানে 3টা ভ্যালু আছে, 0, 1, 2। সো কলাম অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে কে বসে আছে? 29, 16, 17, রাইট? হ্যাঁ, 29, 16, 17। আচ্ছা, তো তাইলে এখানে কি হইতেছে এবার একটু নজর রাখো, ঠিক আছে? এখানে কি হইতেছে? সো এখানে হইতেছে যে আমার এই i+1 মানে কি? 16, রাইট? i+1 মানে 16, 16 মাইনাস 29। তো 16 মাইনাস 29 এখান থেকে ভ্যালু পাবো কত? -13। -13 কোথায় বসবে? i এর ভ্যালু কত? এখানে 0। সো i এর ভ্যালু 0 তে এসে এই ডিফারেন্স অ্যারের 0 নম্বর ইনডেক্সে কত বসবে? -13 বসবে। তারপরে লুপটা আরেকবার চলবে, লুপটা 0 এর জন্য একবার চলবে, 1 এর জন্য একবার চলবে। i প্লাস প্লাস হয়ে i এর ভ্যালু 1 হয়ে যাবে। i এর ভ্যালু যদি 1 হয়ে যায়, তাহলে 1 প্লাস 1 মানে কত? 2। 2 মাইনাস 1, রাইট? 2 মাইনাস 1। সো 2 মাইনাস 1 মানে কি? এটা হচ্ছে আমার 2 মাইনাস 1। সো এখান থেকে আমি কত পাবো? এখান থেকে অ্যাকচুয়ালি পাবো আমি 1, রাইট? এই যে দেখো -13 -1। সো আমার ডিফারেন্স অ্যারেতে অ্যাকচুয়ালি এটা বসে থাকবে, অ্যান্ড আমি রিটার্ন করে দেবো ডিফারেন্স অ্যারে। যখন আমি রিটার্ন করে দেবো, আমি পুরো জিনিসটা পেয়ে যাবো। এই প্রবলেমটা অনেক ছোট ছিল, বাট বুঝতে হইতো যে আমাকে কিভাবে কলাম ওয়াইজ করতে হবে। এগেইন এই প্রবলেমটা যদি আমি এখন বলতাম যে তুমি রো ওয়াইজ সামেশন করো এবং পরপর দুটো যোগ করো, এটা পারার দায়িত্ব কিন্তু তোমার, এটা কিন্তু আমার না। অ্যাজ এ স্টুডেন্ট আমি করে আসছি আমার টাইমে, এখন তোমার এটা আসলে টাস্ক যে আচ্ছা
এভাবে তো প্রবলেমটা আমি লিখতে পারি। আমি এমনি একটু করে দেখি। তো তুমি যদি নিজে এই জিনিসটা করো, পরীক্ষায় তোমাকে এই একটা রো বাদ দিয়ে দিলেও তুমি ওই চেক করবা রো যখন 0 তখনই তুমি শুধুগুলা যোগ করবা। আমি যদি আরেকটা প্রবলেম দিতাম যে শুধুমাত্র এই জোড় রো গুলাকেই তুমি যোগ করবা এবং তাদের করেসপন্ডিং গুলাকে তুমি কি করবা? বিয়োগ করবা। তার মানে কি? তোমায় চেক করবা যে রো যখন 0 মানে তুমি অড ইভেন এর কনসেপ্টটাকে আনবা। সো অড ইভেন এর কনসেপ্টটা তুমি কই থেকে শিখলা? অড ইভেন এর কনসেপ্টটা তুমি কিন্তু অলরেডি এখান থেকে শিখে ফেলছো। সো দিস ইজ হাউ দ্য প্রবলেম কানেক্টেড উইথ ইচ আদার। সো এইজন্যই আমি বলছি 20টা 2D এর প্রবলেম ইজ মোর দ্যান এনাফ। আমি চেষ্টা করব 20টা প্রবলেম সলভ করে দেওয়ার। যদি আমি মানে 2D অ্যারেটা আসলে আমাদের মিড টার্মের সবথেকে কঠিন টপিক। তুমি লিঙ্ক লিস্ট খুব ইজিলি পারবা। তুমি স্ট্যাক, কিউ, তারপরে তুমি হ্যাশ ম্যাপ এগুলা মানে খুব ইজিলি পারবা। বাট 2D অ্যারে পারার জন্য ভাই তোমাকে বেশ পরিশ্রম করা লাগবে। কারণ 2D অ্যারে কনসেপ্টটা তুমি 2টা প্রবলেম দেখেই বুঝছো যে এটা আসলে বিগিনার লেভেলের গেম না। এটা আসলে একটু অ্যাডভান্স লেভেলেরই চিন্তাভাবনা লাগবে। অ্যান্ড এই চিন্তাভাবনা অ্যাচিভ করার জন্য তোমাকে এরকম বাচ্চাদের মতো করে চিন্তাভাবনা করে একটা সলিউশন স্টেপে আসতে হবে। আই হোপ তোমাকে আমি এটার মূল ব্যাপারটাকে বোঝানো মানে বুঝাইতে হয়তো পারছি যে হাউ টু থিঙ্ক, ঠিক আছে? কিভাবে তোমাকে চিন্তা করতে হবে। তুমি যদি এভাবে শুরুর থেকে প্রত্যেকটা কনসেপ্ট তুমি যদি শুরু থেকে এভাবে প্রত্যেকটা কনসেপ্ট পড়তে থাকো, আমি বিশ্বাস করি যে তুমি 220 তে অনেক ভালো করবে এবং 220 তে তুমি যত ভালো, যত ইনটুইশন, যত টাইপের প্রবলেম সলভ করে যাবা, 221 তোমার কাছে একটু শান্তি লাগবে। যেখানে দেখবে অন্যরা ফেল করতেছে, সেখানে তুমি হেসে খেলে পাস কেন ভালোভাবে পাস করে যেতে পারবে। বাট দ্য গেম ইজ ভাই, আমি যেভাবে বলতেছি এটাই একমাত্র ওয়ে, ব্যাপারটা এরকম না। তুমি চাইলে অনেক ডিফারেন্স অ্যাপ্রোচ ট্রাই করতে পারো। আমার অ্যাপ্রোচটা হইতেছে আমি একটা প্রবলেম পাই, সেই প্রবলেমটাকে ব্রেকডাউন করি বিভিন্ন চিন্তাভাবনা দিয়ে, দেন ওইটা থেকে আমি একটা স্টেপ বানাই, সলভিং স্টেপ। সেই স্টেপ থেকে আমি কোড করি, কোড করে আমি সেটা ভিজুয়ালাইজার দিয়ে নিজে আগে দেখি, তারপরে আমি এই প্রবলেমের 100% আমার লার্নিং হয়। সো এভাবে করে আমি প্রত্যেকটা প্রবলেম বুঝি, এভাবে করে আমি তোমাদেরকে বুঝাই দিছি। সো এখন আমরা যেহেতু পুরো প্রবলেমটা বুঝছি, আমরা প্রবলেম 2 বুঝছি, তো প্রবলেম 2 এর কোডও মোটামুটি বুঝলাম। এখন চলো আমরা একটু এটা ভিএস কোডে যাই, অ্যান্ড ভিএস কোডে যেয়ে আমরা আসলে এটাকে একটু দেখার ট্রাই করি। আচ্ছা, সো আই হোপ ভিএস কোড দেখা যাচ্ছে। সো এখন হইতেছে যে আমাদের টাস্ক 2, রাইট? টাস্ক 2 আমি একটু জুম করে বড় করে নিই। হ্যাঁ, সো এখানে এগুলা কথাবার্তা আছে, তোমরা যখন ল্যাবে যাবা এগুলা কথাবার্তা দেখে বুঝতে পারবা। সো ঠিক আছে। তো তোমরা ল্যাবে গেলে এগুলো বুঝতে পারবা। অ্যান্ড হইতেছে যে এখানে একটা টেস্ট কেস দিয়ে দিছে। সো আমি এত চিন্তা ভাবনা না করে কন্ট্রোল আর দিয়ে রান করি কোডটাকে। রান করার পর তুমি দেখতে পাইতেছো যে এখানে আমার গিভেন ম্যাট্রিক্স দেওয়া আছে। ম্যাট্রিক্স থেকে তারা এক্সপেক্টেড আউটপুট চাচ্ছে 13 1, আর আমার আউটপুটটাও কিন্তু 13 - 1 দাঁড়াইছে। এখন তোমরা যদি এটার ভিজুয়ালাইজার আবার দেখতে চাও, আমি তোমাদেরকে দেখাবো, বাট সেজন্য আমাকে 2 মিনিটের একটা ব্রেক দিতে হবে, ঠিক আছে? আমি 2 মিনিটের মধ্যে ভিজুয়ালাইজারটা কোডটাকে ফিক্স করে তারপরে আবার স্ক্রিন শেয়ার দিতেছি। টিল দেন তোমরা 1 মিনিটের জন্য পানি খেয়ে নিতে পারো। আচ্ছা, তো তাহলে আমাদের যে 2 নম্বর প্রবলেম ছিল, 2 নম্বর প্রবলেমের হইতেছে যে আমরা ভিজুয়ালাইজারটা ওপেন করলাম। একটু প্রবলেম থাকে, সেটাকে ফিক্স করে নিতে হয়। কীভাবে ফিক্স করে নিতে হয় সেটা হয়তো এই ভিডিওতে আমি দেখাই নাই। তো সেটা আমি দেখাবো, সমস্যা নাই। তো আচ্ছা, তো এইটা হইতেছে যে আমার যে প্রোগ্রামটা, সেখানে কি আমাকে একটা এরকম ইনপুট দিয়ে দিয়েছে, টেস্ট কেস দিছে আমাকে, সেখান থেকে হইতেছে যে আউটপুটটা বের করতে হবে। পুরা প্রোগ্রামের সমস্ত লজিক সেম। আমার যে ইনপুটটা দেওয়া ছিল সেইটা আসলে অনেক বড় ছিল, আমি একটু ছোট করে নিছি যাতে করে আমার ভিজুয়ালাইজারটাতে কম ক্যালকুলেশন হইতে পারে, ঠিক আছে? সো কম ক্যালকুলেশন হয় যাতে করে আমি জিনিসটাকে আউটপুট পর্যন্ত আনতে পারি আর কি। তো তুমি এই প্রবলেমটা দেখে একটু বলো তো যে 1 6 আর 5, 1 6 আর 5 যোগ করলে কত হয়? 1 6 হয় 7, 7 আর 5 হচ্ছে 12। আর এখান থেকে কত পাবো? 3 4 হচ্ছে 7, 7 আর এটা কত? 7 আর 1 কত? 8। সো 12 আর 8, সো এখানে আছে 8, এখানে আছে 12, রাইট? আমি এখান থেকে পাইলাম কত? এখান থেকে পাইলাম হচ্ছে 8, আর এখান থেকে পাইলাম হচ্ছে 12। তো 8 - 12 কত পাওয়া উচিত আমার? 4 পাওয়া উচিত। আর আচ্ছা, তার মানে আমার ডিফারেন্স অ্যারের প্রথম ইন্ডেক্সটা হবে 4। আর এখানে কত হবে? 1 2 3, 3 আর 7 10, আর এখানে আছে 8। তো 10 - 8 মানে 2। তার মানে আমার যে অ্যারেটা, আউটপুটের যে অ্যারেটা, সেটা কত হওয়া উচিত? 4 এবং 2। সো আমি আমার হইতেছে যে ভিজুয়ালাইজারটা লাস্টে নিয়ে যাই। হ্যাঁ, 4 2, ও আচ্ছা, -4 কেন আসছে? বিকজ এটা তো 12 আর এটা হচ্ছে 8। সো 8 থেকে 12 বাদ দিলে তো মাইনাসই হবে, রাইট? সো আমি আসলে পজিটিভটা বলছি। সো এখান থেকে এই 8 পাচ্ছি, 8 - 12, 8 - 12 = -4, দ্যাটস ওয়াই এখানে -4 আসছে।
অ্যান্ড হইতেছে যে এইটা কত, এইটা হইতেছে যে আমার 10, 10 মাইনাস 8 ইকুয়াল টু 2, দ্যাটস ওয়াই এখানে 2 আসছে। এখন এটা আসলে ভিজুয়ালাইজারের থ্রুতে আমরা কীভাবে দেখব, ঠিক আছে? সো একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং আমাকে কেউ বলো তো, এই যে প্রোগ্রামটা যে আমি লিখছি, এই প্রোগ্রামের কোথায় থেকে আমার রান হওয়া শুরু হবে? এনি ওয়ান? কত নম্বর লাইন থেকে রান হওয়া শুরু হবে বলো তো? যখন কোনো প্রোগ্রাম তুমি কম্পাইলার করে দিবা বা তুমি নিজে একজন কম্পাইলার হয়ে প্রোগ্রামটাকে ডিবাগ করবা, প্রত্যেকটা সময় মনে রাখবা যে পাবলিক স্ট্যাটিক ভয়েড এই মেইন মেথডটা যেখানে থাকে, প্রত্যেকটা প্রোগ্রাম এই রান বাটনে ক্লিক করা বা কম্পাইল বাটনে ক্লিক করার পরে সে এখান থেকে এক্সিকিউশন হওয়া শুরু হয়। আমার ইন্ডিকেটরটা 35 নম্বর লাইনে আছে বিকজ সে অ্যাকচুয়ালি এর নিচ থেকে চিন্তা করা শুরু করছে। সো এর নিচে আসার পরে সে কি দেখতে পাচ্ছে বলো তো? সে এর নিচে আসার পরে সে দেখতে পাচ্ছে একটা 2D অ্যারে আছে, সেই অ্যারেটার নাম কি? ম্যাট্রিক্স। ঠিক আছে, ম্যাট্রিক্স নামের একটা 2D অ্যারে আছে। ওকে ফাইন। সো আমরা কি করি, আমরা একটু 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 করে করে নিচের দিকে আগাইতে থাকি। সো আমরা নেক্সটে দিলাম, নেক্সটে দেওয়ার পরে সে এখানে আসলো, এখানে আসার পর সে এক করে আগাইতেছে, এটাকে আমরা রিমুভ করে দিই, হ্যাঁ এক করে আগাইতেছে। সো যখনই এটা আমি একটা অ্যারে ক্রিয়েট করে সেই অ্যারেটা রাখলাম, তখন মেমোরিতে ওই 2D অ্যারেটা মেমোরিতে সে সেভ হয়ে থাকলো। আচ্ছা ঠিক আছে, যখন ম্যাট্রিক্সটার মেমোরিতে এখানে যাচ্ছে, সো মেমোরি থেকে এই জিনিসগুলা একটা একটা করে আসতেছে। এগুলো আমরা পরে বুঝাবো, এগুলা এখনকার বোঝার পার্ট না, এগুলো পরে বুঝবে আর কি। আর তোমরা নিজেরাও অ্যানালাইসিস করেও বুঝতে পারো। আচ্ছা, তারপরে এখানে আসলাম, এখান থেকে একটা লুপ চালাইছে। সরি, এখান থেকে একটা কি হয়েছে দেখো, ম্যাট্রিক্স নামের এই ম্যাট্রিক্সটা ডিক্রিপ্ট ম্যাট্রিক্স, মানে একটা কোডকে ডিক্রিপশন করতে বলছে আর কি, রাইট? ইনক্রিপশন, ডিক্রিপশন, আই হোপ নাম শুনছো। এই ইনস্টাগ্রামের, সরি ইনস্টাগ্রাম বলছে, হোয়াটসঅ্যাপে ইনক্রিপশন থাকে, ওইটারই নেগেটিভ বা অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিক্রিপ্ট। সো এখানে আমি একটা অ্যারে পাঠাইছি, সেই অ্যারেটা নর্মাল অ্যারে না, সেই অ্যারেটা হচ্ছে 2D অ্যারে, এবং 2D অ্যারে পাঠানোর পরে আমি একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে রেজাল্ট অ্যারে নামে স্টোর করছি, বিকজ এখান থেকে যে ডিফারেন্সটাকে পাঠাচ্ছি, এই ডিফারেন্সটা কিন্তু একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে। সো এই ডিফারেন্সটা যে এখানে রিসিভ করতেছি, সেটা কিন্তু একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে। পরবর্তীতে সে ওয়ান ডাইমেনশনাল অ্যারেটাকে আমরা প্রিন্ট করে দিয়েছি। এই জিনিসগুলা মানে এই কোডটা দেখে এই জিনিসটা বুঝতে পারার জন্য 220 স্টুডেন্ট হওয়া লাগবে না। এই জিনিসটা বুঝতে পারার জন্য 110 স্টুডেন্ট হলেই এনাফ। এখন 110 যারা ফাঁকি দিছো, বুঝতে পারতেছো যে ভাই আমি তো অ্যাকচুয়ালি লুপই ভুলে গেছি অ্যান্ড মেথডই তো ভুলে গেছি। এগুলো কিন্তু 110 এর কথা, এগুলো 111 কিছু নয়, 220 কিছু নয়। এরপরে অ্যাকচুয়ালি তোমার 2D এর ক্যালকুলেশন। সো আমি এখানে নেক্সটে যাই। সো নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পরে এই যে মেথডটা যেখানে কল হয়েছে, কই মেথডটা যেখান থেকে কল হয়েছে, দ্যাটস ওয়াই আমার এখানে এই ডিক্রিপ্ট ম্যাট্রিক্সের এখানে চলে আসছে। এরপর আমার রো। সো এখানে আমার রো এর ভ্যালু কত আসবে বলো তো? এখানে আমার ম্যাট্রিক্সের রো কয়টা? 1 2 3। সো রো এর ভ্যালু 3 আসবে, কলামের ভ্যালু 0 নম্বর রোতে আসার পরে, 0 নম্বর রোতে আসার পরে আমার হইতেছে যে 1 2 3, তার মানে কলাম হবে 3টা। সো এখানে আমার রো এবং কলামের মেমোরিতে ভ্যালুটা আপডেট হয়ে যাবে, রাইট? সো মেমোরিতে আমি হইতেছে নেক্সট দিলাম, দেখো রো এর ভ্যালু 3, নেক্সট দিলাম কলামের ভ্যালু 3। এরপরে আমি হচ্ছে নিচের দিকে গেলাম, কল সাম। তোমরা এখন এখানে দেখে একটু অবাক হতে পারো যে ভাই ইন্টিজার জিনিসটা কি, এটা তো দেখি নাই। এটা আসলে আমিও দেখি নাই, এটা 220 যখন করতেছিলাম তখন আমি দেখছি যে নর্মালি ছোট হাতের আইএনটি না লিখে এরকম বড় হাতের INTEZER লিখে। তোমাদের কাজ হচ্ছে যে তুমি গুগল অথবা চ্যাট জিপিটিকে এখনই বলতে পারো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন INT অ্যান্ড INTEZER ইন জাভা। সো তোমরা ডিফারেন্সটা জানতে পারবা। আমি জানছিলাম, এখন আমার মনে পড়তেছে না। সো যাই হোক, এটা আমি কই থেকে পাইছি? এটা কি আমি নিজে লিখছি? না, এটা আমি নিজে লিখি নাই। এটা হচ্ছে স্যারেরাই আসলে দিয়ে দিছে। কই গেল? এই যে দেখো স্যারেরাই নিজেরাই এখানে, এখানে যে একটা অ্যারে দিছে না, এই যে দেখো স্যারেরা যে এই বলে দিছে ডু নট চেঞ্জ এনি ড্রাইভার কোড। সো এই ড্রাইভার কোড থেকে অ্যাকচুয়ালি ওরাও যে ইন্টিজারটা দিয়ে দিছে সেটা আসলে ইন্টিজার লিখছে। দ্যাটস ওয়াই আমাকে এখানে ইন্টিজার নামের অ্যারেটাকে নিতে হয়েছে। আই হোপ দ্যাট মেক সেন্স। আচ্ছা, সো এখন আমি কলাম বরাবর কি করব? কলাম বরাবর আমি ট্রাভার্স করব। সো আমি এখানে নেক্সটে দিলাম, কলাম বরাবর ট্রাভার্স হলো, কলসান আসলো, বিকজ কলসান নামে অ্যারেটাকে এখানে ইনিশিয়ালাইজ করছি। সো এখন তোমরা জাস্ট দেখতে থাকো কি হইতেছে। এখানে একটা একটা করে ভ্যালু আসতেছে, কোন লাইনের পরে মেমোরিতে কি কি আপডেট হচ্ছে। জাস্ট 110 যে ট্রেস করছো, তারপর 211 ট্রেস করছো, সেই জিনিসগুলো এখানে সুন্দর করে দেখা যায়। এখন অনেকে মাথা চাপাইতে পারো যে ভাই এই জিনিসটা আগে জানলে তো আমি নিজে নিজে অনেক ট্রেসিং শিখতে পারতাম। অ্যাকচুয়ালি এই জিনিসটা আমি 110 পাস করার পরে জানতে পারছি। 111 আমি ধুমায় যত ধরনের ট্রেসিং আছে এখানে দিতাম,
এখানে একটা করে স্টেপ দিতাম আর আমি ওটা নিজে নিজে লিখতাম। এভাবে করে করে অ্যাকচুয়ালি ট্রেসিং জিনিসটা মাথার মধ্যে ঢুকছে। তবুও পরীক্ষায় খারাপ করছি, সেটা আলাদা গেম। অতটাও খারাপ করি নাই, বাট এই জিনিসটার জন্য অনেক হেল্প হয়েছে। মানে কারো কাছে যেয়ে বসে বসে শিখতে হয় না। নিজে নিজেই আসলে একজন, ও আমার এসটি বা ও আমার টিউটর, ও আমাকে দেখাই দিছে যে দেখো এই লাইনের পরে এই লাইনে যাবা, এই মেথড থেকে এই মেথডে যাবা। স্ট্যাক মেমোরি এভাবে আপডেট হচ্ছে। তুমি যে স্ট্যাক বলি স্ট্যাটিক লিখছো, ওই স্ট্যাটিক ভ্যারিয়েবলটা ইনহেরিটেন্ট সবগুলো চেক করতেছে কিনা সেটা এখানে খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজ করে। সো আমরা এটাকে এখন থেকে আমাদের জব লাইফ যাওয়ার আগ পর্যন্ত এই ভিজুয়ালাইজারগুলো চেক করবো। আরও অনেক ধরনের ভিজুয়ালাইজার ওয়েবসাইট আছে, বিভিন্ন ভিজুয়ালাইজার ওয়েবসাইটের বিভিন্ন পারপাস আছে। 220 জন্য মোর দেন এনাফ। আমরা যখন আরেকটু লিঙ্ক লিস্ট, তারপরে হচ্ছে তোমার ট্রি গ্রাফ, তারপরে হইতেছে সর্টিং অ্যালগোরিদম, এগুলো যখন পড়বো তখন আমরা স্ট্যানফোর্ড অথবা আরেকটা ইউনিভার্সিটির একটা ভিজুয়ালাইজার ওরা মেক করছে, ভিজ অ্যালগো বা এই টাইপের কিছু একটা নামের। ওখান থেকে তখন আমরা শিখবো যে ওইটা কীভাবে ইউজ করতে হয় আমাদের পড়াশোনায় আর কি, সো দ্যাট আমরা জিনিসটা চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করতে পারি। সো আই হোপ এটা তোমাদের কাজে দিবে। সো এভাবে ইউজ করে প্রত্যেকটা কোড দেখবা। চ্যাট জিপিটি থেকেই কোড নাও। চ্যাট জিপিটি কোড হয়তো তুমি দেখে বুঝতেছো, বাট ভিজুয়ালাইজ না করা পর্যন্ত তোমার অ্যাকচুয়াল মনে থাকবে না, টু বি অনেস্ট। সো এভাবে করে প্রত্যেকটা লাইন একটা একটা করে আপডেট হবে অ্যান্ড মেমোরিতে এখানে পুরো কোডটা শেষ হওয়ার পরে কিন্তু অ্যাকচুয়ালি মেমোরিতে যায়, যে আমার ওই ফাইনাল যে রিটার্ন আউটপুটটা সেটা কিন্তু রিটার্ন হয়ে যাবে। এই দেখো লাস্টে এই দুইটা অ্যারে। সো দিস ইজ হাউ ভিজুয়ালাইজার ক্যান হেল্প আস, অ্যান্ড আমরা এটার হেল্প নিয়ে প্রত্যেকটা প্রবলেম আধা ঘন্টার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে চলে যেতে পারি। সো 2 নম্বর কোডের আই হোপ আমার সব কিছু বোঝানো শেষ। আমি সর্বপ্রথম কী করছিলাম, আমি সর্বপ্রথম তোমাদেরকে প্রবলেমটা নিছিলাম। তোমরাও এখন থেকে এই কাজটা করতে পারো। সর্বপ্রথম তোমরা এই প্রবলেমটা নিবা। প্রবলেমটা নেওয়ার পরে প্রবলেমের যে ছোটোখাটো চিন্তাভাবনাগুলা, সেই ছোটোখাটো চিন্তাভাবনাগুলো তোমরা করবা। ছোটোখাটো চিন্তাভাবনাগুলো করার পরে এরকম একটা অ্যানালজি দাঁড় করাবা। অ্যানালজির পরে সেখান থেকে স্টেপ, এই যে এভাবে স্টেপ লিখে নিবা যে আচ্ছা প্রত্যেকটা প্রবলেম আমি স্টেপ বাই স্টেপ সলভ করবো, তাহলে তোমার মাথায় থাকবে। আর পরীক্ষার আগের রাতে তুমি জাস্ট একটু প্রত্যেকটা প্রবলেম পেজ বাই পেজ উল্টাই গেলে পরের দিন পরীক্ষায় যেই প্রবলেমের দিক তোমার মাথায় অ্যাকচুয়ালি কাজ করবে যে আচ্ছা প্রবলেমটা এরকম, রো ওয়াইজ নাকি কলাম ওয়াইজ, রো এর সাথে কলামের কী কী সম্পর্ক, আমাকে সাম করতে হবে নাকি মড করে করে তার ইন্ডেক্সগুলোকে চেক করতে হবে, এটা আমাকে বোঝা লাগবে। অ্যান্ড এই জিনিসটা তখনই অ্যাচিভেবল হবে যদি তুমি আসলে এই প্রসেসে প্রত্যেকটা প্রবলেম 30 মিনিটস করে টাইম দাও, তখনই। আচ্ছা, মানে 30 মিনিটস, প্রত্যেকটা প্রবলেম 30 মিনিটস, হ্যাঁ প্রত্যেকটা প্রবলেম 30 মিনিটসেই হবে। তার মানে যদি 20টা প্রবলেম সলভ করো তার মানে 10 ঘন্টা, 10 ঘন্টায় 10 মার্কস। খুবই মজার একটা ফানি কথা হয়ে গেল, বাট এটা পুরো সেমিস্টার জুড়েই মানে মিড টার্ম জুড়েই তোমাকে করা লাগবে। আচ্ছা, সো এখানে আমি কোডটা লিখছি, অ্যান্ড তারপরে আমি হইতেছে যে তোমরা, আমি হচ্ছে আজকের কোডগুলোও দিয়ে দিব। যখন দিয়ে দিব তখন হইতেছে যে তোমরা এখান থেকে পেয়ে যাবা। সো এই কোডগুলো এখানে সবগুলো আছে। এখন অলরেডি ক্লাসের লেন্থ হয়ে গেছে কতক্ষণ, আমি যদি ভুল না করি 1.5 ঘন্টা হয়ে গেছে। সো আমি আজকের ক্লাসটাকে আর বড় করব না, তবে আজকের ক্লাসের শেষে আমি কিছু জিনিস দেখাবো যেটা দেখায় আমার মোটামুটি একটা শেষ হবে। সো শুরুতেই বলি, ও আচ্ছা এই কয়েকটা জিনিস, নেক্সট পার্টটা আমি কবে নিব আমি জানি না, বাট আমি আসলে সব কিছুই রেডি করে রাখছি, বাট বুঝাইতে গেলে যে আসলে এত সময় লেগে যায় আমি চিন্তা করি নাই আর কি, বুঝছো। আর ক্লাসটা তোমরা যদি আরও বেশি ইন্টারাক্ট করতা, আমার সাথে একটু কথা বলতা, তাহলে হয়তো আমি আরও একটু ভালো তাড়াতাড়ি বুঝাইতে পারতাম। সো এটা হচ্ছে প্রবলেম 2 গেল। আর অ্যাকচুয়ালি মেন এটা হচ্ছে একটা কঠিন প্রবলেম যেটা আসলে অ্যাসাইনমেন্ট 1। এখানকার চিন্তাভাবনাগুলো বা যে থিঙ্কিংগুলো সেগুলো আমি আপলোড করে দেবো, তোমরা নিজেরা দেখে একটু বোঝার চেষ্টা করবা। ভিজুয়ালাইজারে নিবা। অনেক সময় ভিজুয়ালাইজার কাজ করবে না, যেমন আজকে ক্লাসে কাজ করলো না, আমি এটা আবার ফিক্স করলাম, তো তোমাকে আবার ফিক্স করা শিখতে হবে। মানে প্রবলেম পড়বা, সলিউশন আছে, পৃথিবীর প্রত্যেকটা প্রবলেমের একটা না একটা সলিউশন আছে, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। সো এটা হইতেছে সেটার চিন্তাভাবনা। চিন্তাভাবনার পরে এটা হচ্ছে তার কোড। আর আমার কম্পিউটারে সেটার হচ্ছে যে আমি এই কোডগুলোও দিয়ে দিব এবং এই চিন্তাভাবনাগুলোও দিয়ে দিব। তোমাদের কাজ হচ্ছে এগুলো নিয়ে পড়াশোনা করা। অবশ্যই তোমরা যেহেতু আগে 2D অ্যারে করো নাই, সো 2D অ্যারের বিগিনার লেভেলের কিছু প্রবলেম আছে, সেটাও আমি একটু পরে দেখাচ্ছি। সো তাহলে আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম সবগুলো প্রবলেমের এখানে। তো দেখো এগুলো হইতেছে যে প্রবলেম অ্যাসাইনমেন্ট 1 হইতেছে এত বড়, অনেক কথাবার্তা। এর কোডটাও হইতেছে মোটামুটি বেশ, বেশ বলতে এতটুকু আর কি কোড, বুঝছো, এতটুকু লিখলেই ডান। এখানে কয়টা স্টেপে এটা সলভ করা যায়, এখানে প্রায় 5টা স্টেপেই এটা সলভ করে ফেলা যায়, ঠিক আছে। আমি এখানে 5টা স্টেপই মানে ব্যাখ্যা করছি আর কি। এরপরে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট 2। এই প্রবলেমটা খুবই ইন্টারেস্টিং, এই প্রবলেমটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ এখানে আসলে একটা ম্যাট্রিক্সের ভিতরে আরেকটা ম্যাট্রিক্স কীভাবে ফাইন্ড আউট করতে হয় সেটা তোমাকে শেখানো হয়েছে। সো আমি ওইভাবেই শিখাইছি যে একটা ম্যাট্রিক্সের ভিতরে যে চারটা চারটা করে নিয়ে আরেকটা ম্যাট্রিক্স বানানো যায় সেটা এখানে বুঝাইছি। এবং এগুলোর মধ্যে যে সম্পর্ক, দেখো এই যে প্রথম ভ্যালুটা কি আমার আই জে না,
প্রথম ভ্যালুটা কিন্তু আই জে। আমি যদি এখান থেকে এখানে জাম্প করি তার মানে কে বাড়তিছে বলো তো, রো বাড়তিছে নাকি কলাম বাড়তিছে? আমার কিন্তু এটা হচ্ছে আমার ১ নম্বর রো, এটা হচ্ছে আমার ২ নম্বর রো। তার মানে কি আই এর সাথে প্লাস দিব নাকি জে এর সাথে প্লাস দিব? আই তো আমার রো, তো রো তো বাড়তিছে না, বাড়তিছে কি কলাম। কারণ দেখো কলামের সাথে প্লাস দিছি। সো এভাবে করে যদি তুমি জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো তাইলে তোমার জন্য অনেক ইজিয়ার হবে মনে রাখা সহ আরকি, ঠিক আছে? সো এটা হইতেছে আমাদের সেই কয় নম্বর প্রবলেম, ২ নম্বর অ্যাসাইনমেন্ট প্রবলেম। খুবই ছোট একটা প্রবলেম, বাট না বুঝলে কোনোভাবেই তুমি সলিউশন পর্যন্ত পৌঁছাইতে পারবা না। অ্যান্ড এখানে আমি ৪ টা করে নিয়ে একটা ম্যাট্রিক্স বুঝাইছি। এখন আমি যদি তোমাকে এই প্রবলেম বুঝে দেওয়ার পরে তোমাকে যদি বলি, ওকে ফাইন ব্রাদার, এখন তুমি ৩ টা করে নিয়ে একটা করে ম্যাট্রিক্স বানাও। এটা কি তোমার দ্বারা পসিবল না? অবশ্যই পসিবল হওয়ার কথা। অথবা ৪ টা করে নিয়ে বানাও। তুমি ২ টা করে নিয়ে পারলে কোনো একটা জায়গায় ২ এর জায়গায় তোমাকে ৩ দিতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেই কোন জায়গাটা কোথায় দেখবা? সেই কোন জায়গাটা আমি এই যে সেই কোন জায়গাটা হইতেছে সবসময় আমরা i এর ভ্যালু কত করি? 1 করি, ১ করি। বাট আমরা যখন এরকম গ্রুপিং করব তখন i এর ভ্যালু 2 দিব। যদি আমাকে ৩ টা নিয়ে করতে বলতো আমি এখানে জাস্ট ৩ দিয়ে দিতাম। তার মানে এখানে আমাকে এই ৩ করতে হতো, এখানে ৩ করতে হতো। জাস্ট সিম্পল, সবই সেম টাইপের। সো এভাবে গ্রুপিং রিলেটেড এই প্রবলেমগুলোকে বলা হয় তোমার হচ্ছে অ্যারে প্রবলেম সলভিং, 2D অ্যারে প্রবলেম সলভিং। আচ্ছা এখানে আমি লিখে রাখছি, না এখানে আমি আসলে গ্রুপিং এর ব্যাপারটা লিখে রাখি নাই। বাট হইতেছে যে দেখবা আরকি সামনে। সো এটার সিমুলেশনটা এখন দেখাবো না, কারণ আজকে মোটামুটি এনাফ টাইম চলে গেছে। সো আই হোপ এই প্রবলেমটা বুঝলা যে কিভাবে কি করতে হয়, এটা আমি দিয়ে দিব আমি তোমাদের। আর ৩ নম্বর প্রবলেমটাও আসলে অনেক ইজি। এটাকে বলা হচ্ছে তোমার নেইবারহুড ট্রাভার্সাল প্রবলেম বা বাউন্ডারি চেকিং। মানে তুমি একটা অ্যারের যোগ করতে করতে যদি অ্যারের বাইরে চলে যাও, সেই জিনিসগুলো কিভাবে তুমি হ্যান্ডেল করবা? রাইট, প্রত্যেকটা অ্যারের যে একটা এরিয়া আছে, সেই এরিয়ার মধ্যে তোমাকে তো জিনিসগুলোকে ক্যালকুলেশন করতে হবে। সো এই প্রবলেমটা সলভ করলে তুমি ওই নেইবারহুড মানে পাশাপাশি তোমার পাশের যে নেইবার তার সাথে কিভাবে সম্পর্ক আছে সেইটা তুমি বুঝতে পারবা। সো এখানে জাস্ট ওই চিন্তা ভাবনাগুলো এখানে লিখছি। কোডটা খুবই সিম্পল, জাস্ট ইফ করে গেছি, ঠিক আছে? জাস্ট দেখলেই বুঝতে পারবা। বাট তুমি কোড মুখস্থ করে কোনোদিন সিএসি পার করতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তুমি ওই কম্পাইলারের মতো খাতা কলমে বুঝতে পারবা। তুমি যত ভালো কোড দেখে প্রবলেম চিন্তা ভাবনা করে স্টেপগুলো আইডেন্টিফাই করতে পারবা এবং পরীক্ষার খাতায় লিখতে পারবা, তুমি তত বেশি মার্কস পাবা আর কি এইটাতে। ফ্যাকাল্টিটা চেক করে যে এই প্রবলেমের 4টা স্টেপ আছে, তুমি সেই 4টা স্টেপের মধ্যে 3টা লিখছো কিনা। 3টা লিখলে তুমি 7 পাবা। তুমি যদি 4টা লিখো বা ছোট ছোট ভুল হয় তাহলে তুমি 9 পাবা, 8 পাবা। এভাবেই তারা খাতাগুলো দেখে। যখন তুমি রুব্রিক দেখো না প্রত্যেকটা ল্যাব কুইজে, সো রুব্রিকগুলো চেক করবা। রুব্রিকগুলোই আসলে এই যে আমি যে এখানে স্টেপগুলো লিখছি না, এই যে 6টা স্টেপ, এই 6টা স্টেপই তাদের কাছে রুব্রিক হিসাবে থাকে, ঠিক আছে? সো ওনাদের স্টেপ অনুযায়ী আমরা আসলে প্রিপারেশন নিতেছি আর কি। এরপরে কি হইতেছে? এরপরে এই প্রবলেমটা আসলে খুবই বড়। এটা জাস্ট তোমাদেরকে দিছে যে তোমরা বুঝতে পারছো কিনা। এত বড় প্রবলেম পরীক্ষায় কখনোই দিবে না, কারণ এই প্রবলেম পরীক্ষায় দিলে মানে ইট ইজ নিয়ারলি ইম্পসিবল। কেন এই জিনিসটা আমি কনফিডেন্টের সাথে কেন বলতেছি? চলো আমরা হইতেছে যে মিডের প্রশ্নগুলো একটু দেখি। মিডের প্রশ্নগুলো কেমন আমি যদি একটু বের করি। আমি কি ওপেন করে রাখছি? আই হোপ সো। হ্যাঁ, ওপেন করা আছে, দাঁড়াও আমি বের করি। সো সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার কোয়েশ্চেন। সো ফার্স্ট সেমিস্টার মিড টার্ম কোয়েশ্চেন। সো চলো এখন আমরা যেহেতু একটা আইডিয়া পাইছি, জেনারেল আইডিয়া, সো আমরা একটু দেখে নিই যে মিডের কোয়েশ্চেনগুলো কেমন হয়। সো আমি এখানে টেনে নিয়ে আসলাম। এখানে আমরা 24-এর স্প্রিংয়ের মিডের কোয়েশ্চেনটা দেখি। বলো তো এটা এই প্রবলেমের সাথে পরিচিত লাগতেছে কিনা? অবশ্যই এই প্রবলেমের সাথে পরিচিত লাগতেছে, বিকজ একটু আগে আমি এটা ভিজুয়ালাইজার এবং সব কিছু কীভাবে চিন্তা করতে হয় দেখাইলাম। তো যেই প্রশ্ন পরীক্ষায় আসছে সেটা কিন্তু আসার প্রবাবিলিটি কম, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট এই প্রবলেমগুলো প্র্যাকটিস করে যাবে। কিন্তু স্যারেরা যেটা করবে, রো থেকে কলাম করে দিবে। আর এখানে ক্যালকুলেশনে হয়তো 5 গুণ করে দিবে বা 5 দিয়ে ভাগ করার কিছু একটা গ্যাঞ্জাম লাগাই দিবে বা অড ইভেনের একটা গ্যাঞ্জাম লাগাই দিবে। সেটা বুঝতে পারার মতো চিন্তাভাবনা করা লাগবে। তাহলে এটা বুঝলাম। এটাতে আসি। এটাতে আসার পরে কি বলছে? এটাতে আসলে অনেক কথাবার্তা বলছে। কিছু একটা করতে বলছে। সো এটাও ছোট একটা প্রবলেম। এটা আমি এখনো সলভ করিনি। এটা আসলে 2D এর প্রবলেম সলভিং, নট ল্যাব। ওই ক্লাসে আমি দেখাবো। আমি তোমাদেরকে দেখাইছি যে আমার 2D এর প্রবলেম সলভিং এর একটা নোট তৈরি করতেছি যেটার উপরে ক্লাস নিব। আচ্ছা তারপরে হচ্ছে তোমাদের 2D এর এইটাকে বলা হচ্ছে তোমার ক্লকওয়াইজ রোটেশন টাইপের একটা প্রবলেম। সো এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা যেটা এটা হইতেছে একটা প্রবলেম। আর এখানে যে প্রবলেমটা আছে, এখানে আসলে 2টা প্রবলেম। এটাও কিন্তু ক্লকওয়াইজ রোটেশন, বাট এখানে আছে 2টা রোটেশন। এই যে আউটার দেখো, এই যে যেটা হচ্ছে সবার বাইরে আছে, এটা কিন্তু 2 বার করে রোটেশন হয়েছে। দেখো এই এটা
যদি একবার রোটেশন হয় এখানে আসবে, দুইবার রোটেশন হলে এখানে আসবে, দেখছো এটা এখানে চলে আসছে। এটা একবার রোটেশনে এখানে আসছে, দ্বিতীয় রোটেশনে এখানে আসছে, দেখো এখানে চলে আসছে। সো বাহিরের যে এই শেলটা আছে সেই শেলটা দুইবার রোটেট হয়েছে, আর ভিতরের শেলটা কয়বার রোটেট হয়েছে, একবার রোটেট হয়েছে। সো আর যদি একবার রোটেট হয় তাহলে কোথায় হয়েছে, এখানে আসবে, দেখো আরটা এখানে আসছে। সো এখানে অ্যাকচুয়ালি দুইটা রোটেশন একটা ম্যাট্রিক্সের মধ্যে দিছে। সো প্রবলেমটা অ্যাকচুয়ালি এই জন্য বড় হয়েছে, বাট প্রিটি ইজি। অ্যান্ড এই প্রবলেমটা যদি তুমি বোঝো তাহলে হইতেছে যে তোমার কি বলে, এই প্রবলেমটা তুমি ইজিলি বুঝতে পারবা যে এটাকে মানে এটা কিভাবে কাজ করছে। এই প্রবলেমটা আমি প্রবলেম সলভিং ক্লাসে সলভ করাইছি, যদি আমি একটু দেখে নিই যে এটা আসলে সলভ করাইছি কিনা। আই হোপ করাইছি আমার হ্যাঁ, এই যে দেখো দেখাই তাহলে ভালো লাগবে, কষ্ট করছি যেহেতু। সো এই যে দেখছো ৩ নম্বর প্রবলেম, এখানে এই প্রবলেম এটা আমাদেরকে যেভাবে দিছে ওইভাবে অ্যাকচুয়ালি আমি প্রথমে ইম্পর্টেন্ট জিনিস চিন্তাভাবনাগুলো যেটা সেটা এখানে লিখছি, তারপরে এখানে যে অ্যানালজিগুলো আছে স্টেপ ওয়াইজ সেগুলো লিখছি, দেন এখানে যে সেই কোডটা। ঠিক আছে, সো ১০ মার্ক পাওয়ার জন্য তোমাকে আমাদের লেভেলে যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে বেশ ভালো খাটাখাটনি করা লাগবে, আদারওয়াইজ আর খাটাখাটনি করলে আসলে লস নাই। কেন? রিজন হইতেছে যে এটা তোমার ইন্টারভিউতেও কাজে লাগবে, কিন্তু এ ধরনের প্রবলেম কিন্তু দিতেই পারে বাংলাদেশের যে বিগটেকগুলো আছে, ঠিক আছে, ওরা কিন্তু এই ধরনের প্রবলেম খুব পছন্দ করে যে একজন ক্যান্ডিডেট এভাবে চিন্তা করতে পারে কিনা একটু দেখি তো। তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখবা যে যেগুলা মানে টপ 5 টেক কোম্পানি আছে তারা কিন্তু মানে প্রবলেম সলভিং স্কিল যাচাই করে। যদিও 2 DRA থেকে কম দেয়, তোমাকে গ্রাফ, ট্রি নাম শুনতে পারো অথবা নাও শুনতে পারো, ওগুলা থেকে দেয় আর কি, ঠিক আছে? আচ্ছা, তো তাইলে হইতেছে যে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম যে প্রবলেম দেখানোতে। আচ্ছা, তার মানে এই প্রবলেমেও তার মানে বুঝতেছো। তারপরের প্রবলেমটা দেখি, এটাও একটা ইজি প্রবলেম, ছোট প্রবলেম। এটা এটা ওই যে যেটা আমি একটু আগে দেখালাম যে কি একটা অ্যারের ভিতরে 2D অ্যারের ভিতরে তোমাকে কি করতে হবে, 2D অ্যারের ভিতরে তোমাকে আরেকটা গ্রুপ করা লাগবে। সো এই প্রবলেমে একটু আগে দেখাইলাম, মানে জাস্ট বলছি আর কি। সো বুঝতেই পারতেছো। আর এই যে ডায়াগোনালের প্রবলেমটাও আমি সলভ করছি কোথায়, এই যে দেখো, এটাও কিন্তু মিডের কোয়েশ্চেন, ঠিক আছে? এই যে দেখো আমার প্রবলেম সলভিং ক্লাস যেটা আমি নিব সেখানে হইতেছে যে ডায়াগোনালের পুরা যত চিত্র আছে, ডায়াগোনালে যে আপার ট্রায়াঙ্গেল হয়, লোয়ার ট্রায়াঙ্গেল হয়, এখন ডায়াগোনালটা তোমার পরীক্ষায় দিছে কি এদিক থেকে এদিকে। পরের সেমিস্টারের পরীক্ষা যদি এদিক থেকে দেয়, এদিক থেকে যদি দেয়, এদিক থেকে যদি দেয়, এটা তোমার পারা উচিত, বিকজ তুমি একটা ডায়াগোনাল যদি পারো তাহলে অন্য ডায়াগোনালও তোমার চিন্তা করা উচিত, রাইট? সো একটা প্রশ্ন মানে একটা প্রশ্ন না, একটা প্রশ্ন মানে একটা একটা প্যাটার্ন আর কি, প্রবলেমের একটা প্যাটার্ন। এতক্ষণ পর্যন্ত আমরা কি করতেছিলাম, সবসময় রো আর কলাম বরাবর চিন্তা করতেছিলাম। এই প্রবলেমটা তোমাকে শেখাবে যে কিভাবে তুমি ডায়াগোনাল বরাবর চিন্তা করবে। এখন সেটা আপার লোয়ার থেকে আপার, নাকি আপার থেকে লোয়ার, নাকি হচ্ছে লেফট টু রাইট, নাকি রাইট টু লেফট, দ্যাটস দ্য প্রবলেম। ৪ ধরনের প্রবলেম হতে পারে, একটা শিখলে বাকিগুলা তোমার কাজ। সো আই হোপ এটা প্রবলেম সলভিং ক্লাসে বুঝাবো। আচ্ছা, সো আর আর কথা বলা উচিত হবে না মনে হয়, তবুও আমি জাস্ট ক্লাসটাকে একটা মিনিংফুল ক্লাস বানানোর জন্য সব কিছু একটা খুব ভালো রিসোর্স সহ বা তোমার আন্ডারস্ট্যান্ডিং সহ। লিঙ্ক লিস্টের প্রবলেম দেখছো পুরো ১ পেজের প্রবলেম, বাট লিঙ্ক লিস্টের সলিউশন অনেক ছোট হয়। যখন লিঙ্ক লিস্ট পড়াবো অনেক মজা করে, তখন আসলে এই জিনিসটা ফিল করতে পারবো যে লিঙ্ক লিস্ট কীভাবে বুঝতে হয়। অ্যান্ড তারপরে যে তোমাদের বাকিগুলো আছে এগুলো নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো। আমরা তো আজকের ক্লাসের টপিক ছিল ল্যাব 1 এর প্রবলেমগুলো বুঝতে পারা বা কিভাবে চিন্তা করতে হয় সেগুলো দেখা। সো আই হোপ একটা আইডিয়া হয়তো আজকে ক্লাসের পরে পাইছো। এই যে ১.৫ ঘন্টা যে টাইম ইনভেস্ট করলা, এখান থেকে হয়তো একটা আইডিয়া পাইছো যে 2D এর প্রবলেমগুলো আসলে একটু চিন্তা ভাবনা করে সলভ করতে হয়, বাট ইম্পসিবল না, জিনিসটা বুঝলে সলভ করা যাচ্ছে। সো এটাই আসলে মূল গেম। আর লাস্ট প্রবলেমটাও দেখাই দিই, এটা আসলে একটু ডিফিকাল্ট আছে, বাট এগেইন মানে পরীক্ষায় পারার মতো এবং এই সময়ের মধ্যে পারার মতোই প্রবলেম। এখানে ৮ মার্ক দিছে, পরীক্ষায় ১০ মার্ক থাকতে পারে। আর এটা আসলে রিসেন্টলি মানে ১ বছর আগের কোশ্চেন কিন্তু, ঠিক আছে? সো বুঝতেই পারতেছো যে প্রিপারেশন লেভেলটা আসলে ভালো না নিলে 220 কেন সবাই খারাপ করতেছে। এতদিন তো জুনিয়র থেকে সিনিয়রদের দেখতেছো। তো বুঝতেই পারতেছো যে দ্য রিজন, হোয়াই দ্য রিজন। কোশ্চেনই হইতেছে তোমার ৩ পেজ বা ৪ পেজের। তো কোশ্চেন আর টাইম হইতেছে কতটুকু দেয়? টাইম দেয় হচ্ছে মাত্র ১ ঘন্টা ২০ মিনিট। সো তোমাকে কি পরিমাণ স্কিলড হওয়া লাগবে এগুলো সলভ করার জন্য। গুগলেও যদি এই টাইপের প্রবলেম দেয় সেখানে একটা প্রবলেমের জন্য ৪০ মিনিট দেয়। আর এখানে ৩টা প্রবলেমের জন্য দিতেছে তোমাকে ৮০ মিনিট। যদিও গুগলের প্রবলেমগুলো আরও বেশি কঠিন হয়। ওখানে এত এই বিগিনার লেভেল থেকে প্রশ্ন করে না। ওখানে আরও টপার লেভেল, হায়ার লেভেল কনসেপ্ট থেকে প্রশ্ন করে। ব্যাক ট্র্যাকিং, ট্রি, ডাইনামিক প্রোগ্রামিং এগুলো থেকে প্রশ্ন করে। ওগুলো তোমরা 221 এ গেলে পাবা। সো আই হোপ একটা মিনিংফুল ক্লাস নেওয়া গেছে। অ্যান্ড ল্যাবের যে ৬টা প্রবলেম ছিল তার মধ্যে আমি সাকসেসফুলি ২টা প্রবলেম দেখাইতে পারছি, আর বাকি প্রবলেমগুলোকে তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিতেছি।
সো তোমরা সব কিছু আমি প্রোভাইড করবো। ও আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমার যে এই যে চেঞ্জগুলো করলাম এটাকে আমাকে গিটে পুশ করা লাগবে। সো আমি গিটহাবে এটাকে আগে আপলোড করি। ওকে, সো গিটহাবে আপলোড করে দিই, সো দ্যাট তোমাদেরকে লিঙ্কটা দিতে পারবো। ওকে, সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে কাটি, তারপরে আগে তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আমার ক্লাস মোটামুটি নেওয়া ডান, এখন জাস্ট তোমাদেরকে রিসোর্সগুলো ঠিকমতো প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ ক্লাসের তো কোনো মিনিংই থাকবে না। সো আমি এটাকে ওপেন করি, ওপেন হচ্ছে না কেন? আচ্ছা ওপেন হয়েছে। আচ্ছা ওপেন যেহেতু হয়েছে তাহলে এটাকে এখন টার্মিনাল ওপেন করতে হবে। আচ্ছা গিটহাব গিটহাব যে বলতেছি, অ্যাজ অ্যান স্টুডেন্ট, সিএসসি স্টুডেন্ট, তুমি যদি কিছুদিন আগে গ্রুপে একটা মিম ভাইরাল হয়েছিল, সো গিটহাব কিন্তু শেখা লাগবে, ঠিক আছে? গিটহাব না শিখলে কিন্তু মানুষজন হাসবে যে তুমি সিএসসি স্টুডেন্ট, তোমার গিটহাব নাই। হুম, তাহলে মোটামুটি এটা আমার যে রিপোজিটরি আছে সেখানে চলে গেল, সুন্দর করে এখানে আপলোড হয়ে গেছে। এই কোডগুলো কই পাবা? এই কোডগুলো পাবা ল্যাব অ্যাসাইনমেন্ট 1 এর ভিতরে। ল্যাব অ্যাসাইনমেন্ট 1 এর ভিতরে এই যে এই ফোল্ডার আছে, এই ফোল্ডারে যাবা। এখানে প্রত্যেকটা প্রবলেমের সলিউশন এখানে প্রোভাইড করা আছে। সো জাস্ট চেক অ্যান্ড পড়াশোনা। আর এই যে আমার যে এই যে যেটা তুমি সলিউশন তুমি চ্যাটজিপিটি থেকেও পাবা, বাট এই জিনিসগুলো তুমি চ্যাটজিপিটি থেকে নাও পাইতে পারো এভাবে গোছানো। সো এটাও আমি দিয়ে দিব। সো এইটা, তারপরে অ্যাসাইনমেন্ট আর এই কোড আর ভিজুয়ালাইজার আমি সব কিছুই প্রোভাইড করে দিতেছি। জাস্ট এখন তোমাদের কাজ হচ্ছে যেগুলো যেগুলো পড়ালাম সেগুলো সেগুলো নিজে আরেকবার পড়া, খাতা কলমে নোট করে রাখা, পরীক্ষার আগের রাতে রিভিশন করা, না বুঝতে পারলাম জিজ্ঞাসা করা। আমি চেষ্টা করব ফ্রি টাইমে জিনিসগুলো অ্যান্সার দেওয়ার। সো ইয়া, এই তো আজকের মতো, মানে আমার ক্লাসের যা যা বলার আমি আসলে আরও বলতে পারতাম। আই হোপ বুঝতে পারতেছো যে প্রবলেম আরও অনেক আছে। আমি আরও অনেকগুলো 2D অ্যারের প্রবলেম এখানে বানায় রাখছি, মানে বানায় রাখছি বলতে মিড টার্মের কোশ্চেনগুলোই সলভ করছি। বাট খালি মিড টার্মের কোশ্চেন সলভ করলে তো হবে না, তোমাদেরকে আরেকটা রিসোর্স দেখানো উচিত। ওইটাও সলভ করা লাগবে, মানে ওইটাই আলটিমেট। করলে তুমি 10 মার্কের যে কোনো কোশ্চেনই আসুক না কেন তুমি পারবা। সো আমি জাস্ট 1 মিনিটে দেখাই। এখানে হচ্ছে আমাদের 2D অ্যারের যে কোশ্চেনটা আছে, হ্যাঁ এইটা অ্যাকচুয়ালি ভার্সিটি থেকে তোমাদেরকে দিয়ে দিবে। এখানে টোটাল কয়টা প্রশ্ন আছে? এটা এটা মিডের কোশ্চেন। এখানে টোটাল 20টা প্রশ্ন আছে, বুঝছো? 20টা 2D অ্যারের প্রশ্ন আছে। সো তোমাদেরকে যেটা করতে হবে, এই থ্রু আউট দ্য 70 ডেজ, এই সরি 70 আজকে থেকে শুরু করে এখানে যে 20টা, রাইট? 20টা, হ্যাঁ। মজাদার প্রবলেম, বুঝতে পারলে আর কি, না পারলে আল্লাহ হাফেজ। তো এখানে যে 21টা প্রবলেম আছে, এই 21টা প্রবলেম তোমার খাতায় আমার মতো এক্সপ্লেন সহকারে থাকা লাগবে। অ্যান্ড প্রতিদিন প্রতি সপ্তাহে যদি 2 3টা 4টা করে প্রবলেম রিভিশন দাও, পরীক্ষার আগে আর এই 2D অ্যারে নিয়ে মাথা ঘামাতে হবে না, কারণ 2D অ্যারে তোমার মিডের সব থেকে কঠিন টপিক, এটা মনে রাখবা। এরপরে আসলে লিঙ্ক লিস্ট, মানে এর থেকে একটু কম কঠিন। তারপরে ওগুলা বাকি যে স্ট্যাক কিউ হ্যাশ আছে ওগুলো ইজি। ওগুলা ধরো যে আমি 2 ঘন্টা ক্লাস নিলে মিডে এমনিই পারবা আর কি, ওইটা নিয়ে প্যারা নাই। আর প্যারা হইতেছে এইটাতে তোমার মোটামুটি 10 ঘন্টা বা লিঙ্ক লিস্টে 10 ঘন্টা বা 9 ঘন্টার ক্লাস লাগবে, বা এতক্ষণ নিবো না আমি, টু বি অনেস্ট। হয়তো 4 5 ঘন্টার ক্লাস নিবো। 2D এর হয়তো 4 5 ঘন্টার ক্লাস নিবো, আর বাকি ওগুলা 3 4 ঘন্টা নিলেই হয়ে যাবে আর কি মিডের টপিক। ফাইনালে একটু টাইম লাগবে, ফাইনালে রিকার্শন আছে, ট্রি আছে, আরও হ্যান ত্যান হাবি জাবি কি যেন আছে, ওগুলো দেখবো না। সো এই শীটটা হচ্ছে তোমার সলভ করা লাগবে। আমি নিজেও এই শীটটা সলভ করতেছি। আপাতত আমার কয়টা পর্যন্ত সলভ হয়েছে? 3 3 3 4 পর্যন্ত আমি সলভ করছি। আজকে থেকে হয়তো 5টা দেখবো। সো যেহেতু আমার পেইড ব্যাচে স্টুডেন্ট আছে, ওদেরকে আমাকে বুঝাইতে হবে এগুলা। দ্যাটস আমি প্রত্যেকটাই সলভ করে দিব যাতে করে ওরা প্রিপারেশন নিতে পারে। আর তোমরাও চেষ্টা করবা সলভ করার। আমি সলভ করে দেই বা অন্য কেউ করে দেয়, দিন শেষে তোমার বোঝা লাগবে, আদারওয়াইজ হবে না। সো আজকে এই পর্যন্তই। এখন আমি রেকর্ডিংটা অফ করে দিলাম। আল্লাহ হাফেজ।